দেখছি বাংলাদেশ এখনো সেই ব্যক্তিদের হাতে, যেই ব্যক্তিরা বাংলাদেশের মানুষের দুঃখ, দুর্দশা, কষ্ট, বেদনা লাঘব করতে চান না। বাংলাদেশের মানুষের কষ্ট, দুঃখ, বেদনা লাঘব করবার জন্য বর্তমান সরকারও যেন উদাসীন। তা না হলে বাংলাদেশে গত 20 মাস ধরে যেই পরিমাণ সহিংসতা, তার সুস্থ চর্চা আমরা করতে পারি না। এই বাংলাদেশে স্বাধীনতার 55 বছর পার হয়ে গেলেও আমরা আমাদের মায়েদের নিরাপত্তা দিতে পারি না, বোনদেরকে নিরাপত্তা, তাদের তো তটস্থ থাকতে হয়। অথচ তাদেরকে নিরাপত্তা দেবার অঙ্গীকার আমাদের সংবিধানে আছে, তাদেরকে নিরাপত্তা দেবার অঙ্গীকার আমাদের রাষ্ট্রের প্রতিটি স্তরে আছে। অঙ্গীকার পর্যন্ত শেষ। আমরা কোনো মুক্তির পথ কখনো দেখিনি, এখনো দেখছি না। অন্ধকার ধোঁয়াশার মধ্যে বাংলাদেশ 56,000 বর্গ মাইল। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা কষ্ট করে গত 13 বছর ধরে নতুন ধারার রাজনীতির সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত হয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে নতুন ধারার রাজনৈতিক আন্দোলন সংগ্রামকে বেগবান করার জন্য যারা যেখান থেকে সাপোর্ট দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা মহাজোট, মঞ্চ, মোর্চা, যুবপথ এই টাইপের কোন আন্দোলনে কোনোদিন সম্পৃক্ত হয়নি। কেন জানেন? এই মহাজোট মানে রিকশাওয়ালার বিরুদ্ধে দাঁড়ানো, এই যুবপথ মানে একজন ফিলোসফারের বিরুদ্ধে দাঁড়ানো। এই যুবপথ আন্দোলনের মাধ্যমে যে সরকারটা গঠিত হয়েছে তারা প্রমাণ করেছে যে তাদের যুবপথ আন্দোলনটা ছিল বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। যদি তাই না হয়, আজকে চালের দাম, ডালের দাম, তেলের দাম কমাবার জন্য তাদের কোনো উদ্যোগ কেন নাই? তাদের কোনো উদ্যোগ কেন নাই? কারণ বাংলাদেশের মাটি ও মানুষের মুক্তির কল্যাণের জন্য তাদের কোনো ইস্তেহার ছিল না। তাদের ইস্তেহার ছিল জুলাইয়ের জন্য, তাদের ইস্তেহার ছিল ওই জুলাই যোদ্ধাদেরকে বাঁচাবার জন্য, ওই জুলাই যোদ্ধাদের কথা বাস্তবায়নের জন্য তাদের ইস্তেহার ছিল। কিন্তু একজন রিক্সাওয়ালার জন্য, একজন শ্রমিকের জন্য, একজন মেহনতি মানুষের জন্য ন্যূনতম নির্বাচনী ইস্তেহার যদি থাকতো তাহলে গত 2 মাস 7 দিনে চালের দাম 2 গুণ বেড়ে 6 টাকা হতো না, অর্থাৎ ৬৬ টাকা হতো না। আপনারা যারা বাজারে যান তারা জানেন তেলের দাম বর্তমান সরকারের সময় বেড়েছে 1 বার, আর ইউনিট সরকারের সময় বেড়েছে আরো 1 বার। মোট 9 সয়াবিন তেলের দাম বেড়েছে, তারপরেও বাজারে বোতলজাত সয়াবিন তেল যায় না। আমি বলবো এই মহাজোট আপনার পক্ষে, এই যুবক আপনার পক্ষে, এই সরকার আপনার পক্ষে, এই সরকার শ্রমিকের পক্ষে, এই সরকার চালকের পক্ষে। এই সরকার সত্যিকার অর্থে কি আপনার আমার আমাদের পক্ষে? যদি আমাদের পক্ষে হতো তাহলে তো সবার আগে চালের দাম কমতো, তেলের দাম কমতো। কেন কমে না? কারণ সরকারটা আপনার আমার না, এই সরকার এই সরকার এখন ভারতের, এই সরকার ভারতের, এই সরকার পাকিস্তানের, জনগণের না। নতুন ধারা বাংলাদেশ এনডিপির পক্ষ থেকে এই অন্যায়, অপরাধ, দুর্নীতি এবং সর্বশেষ জ্বালানি তেলের দাম প্রতিবাদে এবং সংকট সমাধানের দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছে নতুন বাংলাদেশ এনডিপি নেতৃবৃন্দ। আমরা যুবপথ, মহাজোট, মঞ্চ, মোর্চা দেখেছি না ভাই? দেখেছেন না? গণতন্ত্র মঞ্চের নামে এখানে আন্দোলন করতে তেলের দাম বাড়ার পরে তারা আপনার পক্ষে কথা বলেছে? চালের দাম বাড়ার পরে আপনার পক্ষে কথা বলেছে? বলেনি। তাহলে গণতন্ত্র মঞ্চ কিসের গণতন্ত্র মঞ্চ? গণতন্ত্র মঞ্চ হচ্ছে গণতন্ত্রের রক্ত মঞ্চ। যুবপথ আন্দোলন কিসের যুবপথ আন্দোলন? এই যুবপথ আন্দোলন মানে হচ্ছে বাংলাদেশের মানুষের রক্ত চোষার আন্দোলন। মহাজোট মানে কিসের মহাজোট? মহাজোট মানে মহাপ্রতারণা ছিল। জোট মানে কিসের জোট? জোট মানে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে জোট। তা না হলে আমরা একটা সংগঠিত দেশ পেতাম। আজকে নতুন ধারা রাজনীতিকেরা কোনো জোটে নাই, কোনো যুবপদে নাই, কোনো মঞ্চে নাই, কোনো মোর্চায় নাই। গত 13 বছর ধরে আমরা ছিলাম না, কারণ আমরা জানি এই মঞ্চ মোর্চার বিরুদ্ধে দাঁড়িয়েই আপনার পক্ষে কথা বলতে হবে। মন্ত্রী হওয়া যায় মঞ্চ করে, মোর্চা করে। আপনারা দেখেছেন না, অনেকেই মঞ্চ করে, মোর্চা করে, জোট করে মন্ত্রী হয়ে গেছে, অথচ সংসদে গিয়ে বানান করে করতে পারে না তার নিজের প্রস্তাব। দেখেছেন না? একজন মন্ত্রী সংসদে গিয়ে বানান করে তার প্রস্তাবনাটা করতে পারেন না।
এই হচ্ছে শিক্ষার অবস্থা প্রিয় বন্ধুরা আমার। আর সেই সব অন্যায় অপরাধ দুর্নীতি সংকটের বিরুদ্ধে আজকে এই সমাবেশে বসুন্ধরা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্ত ফারজানাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলমকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী ভাইস চেয়ারম্যান ডাক্তার নূর খান মিরাজকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশে থেকে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মনির জামানকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমাদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আলামিন বৈরাগীকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা, পাবনা নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী আহ্বায়ক হাসিম ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সিরাজগঞ্জ জেলা কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব আফতাব মন্ডল ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভাইটার নাম যেন কি, আমাদের নতুন ধারা বাংলাদেশ আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা কাউসার ভাই। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও যারা আসবেন, যারা পথে আছেন থেকে আসবেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসবেন, যারা যেখান থেকে আসবেন সবাইকে আমরা সমাবেশ চলাকালীন সময় কথা বলবার সুযোগ দিব। আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সংবাদ যোদ্ধা যারা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা 5 মিনিটের মধ্যে আয়োজনের শুরু করবো। আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমাদের সাথে থাকবার অনুরোধ জানাচ্ছি। কারণ নতুন ধারা বাংলাদেশ এনডিবি করে, নতুন ধারা বাংলাদেশ এনডিবি গণরাজনীতি করে। যদি গণমানুষের রাজনীতি না করতো, দেখেন তেলের দাম বাড়ার পরে আগে যাদেরকে রাজপথে দেখতেন তাদের কাগজ কিন্তু দেখছেন না, কারণ তারা সবাই সরকারে চলে গেছে। 4 লাখ হয়ে গেছে। দেখেছে বিভিন্ন সময় বাম গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র মঞ্চের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, আন্দোলন, যেসব আন্দোলন তারা করেছে সংসদে চলে গেছে। যে কারণে চালের দাম বাড়বার পর আপনার পক্ষে কথা বলতে তাদেরকে আর পাচ্ছেন না। আমরা মনে করি নতুন ধারার রাজনীতিকের অতীতেও রাজপথে ছিল, এখনো রাজপথে আছে, আগামীতেও রাজপথে থাকবে। কারণ আমরা বাংলাদেশের রাজনীতি করি, আমরা কোনো অন্য দেশের রাজধানীর স্লোগান দেই না। কারণ আমরা জানি আমরা ঢাকাকে সচ্ছল করতে পারিনি, আমরা জানি ঢাকাকে আমরা পরিচ্ছন্ন করতে পারিনি, আমরা আমাদের ঢাকাকে আমরা স্বাবলম্বী করতে পারিনি, সুন্দর করতে পারিনি, আমরা জানি ছাত্রদের বর্তমান যুগে মুক্তি আমরা দিতে পারিনি, অর্থনৈতিক মুক্তি আমাদের পারিনি, সামাজিক মুক্তি আমাদের পারিনি, ধর্মীয় দায়বদ্ধতাও আমাদের তৈরি হয়নি। আমরা উন্নতি না দিয়ে বাংলাদেশের কথা ভাবতে হবে। বলে না সরকার চালবেন, আমরা নিজের চর্চা বলতে ঢাকাকে বুঝি, আমরা নিজের চর্চা বলতে বাংলাদেশকে বুঝি। আমরা অন্য দেশের স্লোগান দেই না, অন্য দেশের রাজধানীর স্লোগান দেই না। কারণ অন্য দেশের রাজধানীর স্লোগান যারা দেয় তারা ওই দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করে। তার প্রমাণ আপনারা দেখেন, তারা বলেছিল অমুক না অমুক, পরে তারা বলেছে ঢাকা ঢাকা। অথচ তারা যেই রাজধানীর স্লোগান দিয়েছে সেই রাজধানীতেই তার বাবার চিকিৎসার জন্য গেছে, সেই দেশে তার বাবার চিকিৎসার জন্য গেছে। চান্স পেলে সেই দেশে ঘুরতে যায়, চান্স পেলে সেই দেশে হাই কমিশনারের সাথে বৈঠক করে। অতএব আমরা দ্বিচারিতার রাজনীতিকে না বলতে চাই, আমরা বলতে চাই বাংলাদেশের মাটি ও মানুষের মুক্তির জন্য নতুন ধারার রাজনীতি গত 13 বছর ধরে আমরা যেভাবে করছি সেই রাজনীতিতে আপনাদের অংশগ্রহণটা খুবই জরুরি। এবং আমরা অনুরোধ জানাবো যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আচ্ছা ভাই লিফলেট গুলো ভাইদেরকে দেন না, এই যে ভাইরা দাঁড়া রয়েছে একটু কষ্ট করেন প্লিজ। আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আমাদের লিফলেট আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে এই কথাগুলো আপনার কথা, আমাদের সাথে থাকবেন। কেননা গত 13 বছর আমরা কিন্তু একদিন দুদিন না 13 বছর ধরে অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলছি। শেখ হাসিনার সময় গ্যাসের দাম বেড়েছে, আমরা সমাবেশ করেছি। ওই পাশে বসেন, ওই পাশে যখন গ্যাসের দাম বেড়েছে আমরা কিন্তু চূড়া মিছিল করেছি। আমরা যখন শেখ হাসিনার আমলে চালের দাম বেড়েছে আমরা ভূখা মিছিল করেছি, সংবাদ যোদ্ধারা সাক্ষী। আমরা ভূখা মিছিল করেছি, কারণ সে ভূখা মিছিল ছিল আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য। প্রিয় বন্ধুরা আমার, আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে
আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই এবং গত 13 বছর যেভাবে আওয়াজ তুলেছি অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে এখনো বলছি। আমরা কিন্তু জুলাই আন্দোলনের সে জুলাই সৈনিকদের মতো না যে সুযোগ সুবিধা পেয়ে গেছি, সংসদে চান্স পেয়েছি, এখন আর আমি আমার কথা বলবো, এখন আমি আমার গাড়ির কথা বলবো, এখন আমি আমার বাড়ির কথা বলবো, এখন আমি আমার নারীর কথা বলবো, এই সব চিন্তা নতুন ধারা বাংলাদেশ এনডিপি করেনি। আমরা বঙ্গবন্ধুর বাংলায় খাই না স্লোগান দিয়ে এসে সংসদে গাড়ির দাবি করি না এবং গাড়ির দাবি করতে চাই না, সেই রাজনীতি আমরা করি না। আমরা মনে করি রাজনীতি হবে বাংলাদেশের বাকি মানুষের রাজনীতি। আগেও যা পরেও তা, আগে একটা রূপ পরে একটা রূপ তা নয়। নতুন ধারা বাংলাদেশ এনডিপি সব সময় অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে বিধায় আমরা কিন্তু জোটভিত্তিক রাজনীতিকে লাঠি দিয়েছি, লাঠি। তো বন্ধুরা আমার, আপনাদের সবাইকে আনুষ্ঠানিক সমাবেশ শুরু করবার আগে আমাদের সাথে থাকবার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মাত্র মানুষের মুক্তির জন্য আপনারা যারা খেটে খাওয়া মানুষ তারা বোঝেন যে চালের দাম 1 টাকা বাড়লেও কতটা কষ্ট হয়। আপনার মুদি দোকানি যখন বলে যে চালের দাম 2 টাকা বেড়েছে, আপনি যখন রিক্সা কুলার আপনি জানেন ওই 2 টাকা বাড়বার কারণে আপনার কতটা কষ্ট হয়। আপনি জানেন আপনার সন্তানকে স্কুলে পাঠাতে গিয়ে আপনাকে কতটা কষ্টের মুখোমুখি হতে হয়। অথচ দেখেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে আপনার সন্তান স্কুলের ভর্তিও বাড়বে, মাসিক বেতন বাড়বে, তার খাবার দাম বাড়বে, তার দাম বাড়বে, তার বইয়ের দাম বাড়বে। প্রিয় বন্ধুরা আমার, তার টিউশন ফিটা যখন বাড়বে তখন আপনি কষ্টটা পাবেন, তারেক রহমান এই কষ্ট পাবেন না, হাসনাতের কষ্ট পাবে না, তার কষ্ট পাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি হিসেবে কষ্ট পাবে না, তার পকেট ভরা না। আপনার আমাদের কষ্ট, আমাদের বেদনা, আমরা বেদনার বছরের পর বছর বাংলাদেশের প্রতিটা মানুষ দেখে না ট্রাকের গায়ে লেখা থাকে জন্ম থেকে জ্বলছি। বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ, শুধুমাত্র উচ্চবিত্ত ব্যতীত প্রতিটা মানুষ জন্ম থেকে জ্বলছি। আপনি আমি আমরা জ্বলছি। আর তারা সকাল 7টায় সংসদে, সকাল 7টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে, সকাল 7টায় অফিস করতে যান। কিন্তু কখনো কি খেয়াল করেছেন জনগণ কিন্তু জানে ওই কার্যালয়টা এসি নিয়ন্ত্রিত, ওটার মধ্যে ঢুকলেও আরাম, বেরোলেও আরাম, কারণ গাড়িতেও আরাম, আবার অফিসে ঢুকলেও আরাম। প্রধানমন্ত্রী তারেক রহমান দয়া করে জনগণের সাথে আর প্রতারণা করবেন না। জনগণ আপনার বাবাকে বিশ্বাস করেছিল, আপনার বাবা ছিলেন কৃষি বিপ্লবের নায়ক, আপনার বাবা ছিলেন কৃষি বিপ্লবের মহানায়ক। আপনার বাবার প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে একবার জনগণ মানুষ দেখতে চেয়েছিল, জনগণের মন থেকে দেখতে চেয়েছিল। তাদের সে দেখতে যাবার ইচ্ছায় প্রায় আপনাদেরকে ভোট দিয়েছে প্রায় 4 কোটি মানুষ, আর বাকি 9 কোটি মানুষ কিন্তু আপনাদেরকে ভোট দেয়নি। এই যে 4 কোটি মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, সেই 4 কোটি মানুষের কথা ভেবে হলেও চালের দাম, ডালের দাম, তেলের দাম, পরিবহন ভাড়া, শিক্ষা উপক্রম, এই বিষয়গুলো দাম কমাবার জন্য আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। নতুন ধারার রাজনীতি কোনোভাবে ভুলবেন না, নতুন ধারার রাজনীতি কোন মঞ্চ করছেন না। নতুন ধারার রাজনীতি আপনার রিক্সাওয়ালা ভাইয়ের, আমি আপনার কথা বলছি, গত 13 বছর ধরে গুমের শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, কিন্তু কখন এই রাজপথ নেই। আমি জানি এই সমাবেশ করবার পর আবার আমাকে হুমকির শিকার হতে হবে, আবারও হামলার শিকার হতে হবে। কিন্তু আমি বলতে চাই, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা কলঙ্কিত করেছে। যারা আমার বাংলাদেশ চাইনি, আমার বাংলাদেশ যারা চাইনি, তাদের শিক্ষার্থী আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবার কলঙ্কিত করেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা আপনাদের চাই, সাক্ষী রাখতে চাই যে যারা বাংলাদেশকে চাইনি তাদের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্র সংগঠন কিভাবে বিক্রি হয়েছে, সম্পূর্ণ কারসাজি হয়েছে। তৎকালীন ডিগ্রির মাধ্যমে নির্বাচনের ব্র্যান্ডের মাধ্যমে তাদেরকে নির্বাচনের একটা প্রতারণার প্যাকেজ আমাদের সামনে উপস্থাপন করেছে। প্রিয় বন্ধুরা আমার, তা না হলে এই ছাত্ররা তারা কিভাবে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশকে ধ্বংস করে দেয়। যদি প্রকৃত শিক্ষার্থী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে পারে? প্রিয় বন্ধুরা আমার, পারে না। কিন্তু তারা কেন করছে? কারণ তারা আমার শিক্ষাকে ধ্বংস করতে চায়, তারা আমার মুখের ভাষা কাজে দিতে চায়, তারা যেন পেতে না যায় সে ব্যবস্থা, তারা আমি যেন কোনোভাবে আমার ঠিকানায় পৌঁছতে না পারি সেজন্য গাড়ি ভাড়া বাড়াতে চায়। দেখেন না তেলের জন্য কত বড় সিরিয়াল হয়,
এই যে সিরিয়ালটা হয়, যে ভাইটা রাইড শেয়ারিং করেন, যে রাইড শেয়ারিং করতে গেলে কতটা কষ্ট করতে হয়, তারপরেও তিনি সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা 4 ঘন্টা কখনো কখনো 6 ঘন্টা দাঁড়িয়ে তেল নিয়ে রাইড শেয়ারিং করেন। প্রিয় বন্ধুরা আমার, অতএব যা কিছু হচ্ছে সবকিছু আপনার বিরুদ্ধে হচ্ছে, আগে হয়েছে, এখনো হচ্ছে, আগামীতে হবে। যদি আপনি আমরা কথা না বলি, কথা বলতে হবে। ভূমিকা মিছিল করেছিলাম বলে শেখ হাসিনা চালের দাম কমানোর ব্যবস্থা করার চেষ্টা করেছেন। তার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা, সাধক মন্ত্রীরা, খাদ্যমন্ত্রী সাধন মজুমদার 3.5 লাখ টাকার আংটি করতেন। কোথায় সাধন মজুমদারের 3.5 লাখ টাকার আংটি? সাধন মজুমদার কোথায়? তার সেই খাদ্যমন্ত্রীর বড় প্যালেসটা কোথায় আমরা দেখতে চাই। আমরা বলতে চাই, বাংলাদেশের মাটিয়ে মানুষের রাজনীতি যারা না করবে তারা ইতিহাসের রাস্তা করে নেতৃত্ব হবে। যেভাবে ইতিহাসের রাস্তা করে নেতৃত্ব হয়েছে খন্দকার মোস্তাক, যেভাবে ইতিহাসের রাস্তা করে নেতৃত্ব হয়েছে অসংখ্য রাজনীতিবিদ। মৌলানা ভাসানীকে আপনারা চিনেন না? মৌলানা ভাসানীর নাম বিক্রি করে, কিন্তু মৌলানা ভাসানী রাজনীতি করে না। মৌলানা ভাসানীকে আমরা ধারণ করি, আর ধারণ করে বলে আমরা বলতে চাই, সাহস, তেলের দাম বাড়ালে কাউকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দেওয়া হবে না। প্রিয় বন্ধুরা আমার, আমরা আপনাদেরকে আওয়াজ তুলতে চাই। আজকে আসবার পরে বলেছেন অনেকেই, সংবাদদাতারা বলেছেন, ভাই আপনারা যেভাবে আওয়াজ তোলেন, এই আওয়াজটা যদি অন্য কোনো পলিটিক্যাল পার্টি তুলতো তাহলে বাংলাদেশে সম্পূর্ণ থাকতো না। কে আওয়াজ তুলবে? সে তো সংসদে যে গাড়ি চায়, গাড়ি চেয়েছে, অথচ এরাই বলেছে বৈষম্য থাকবে না, বঙ্গবন্ধু বৈষম্যের চাই নাই। এখন সংসদে গিয়ে বলে গাড়ি দাও, 2 দিন পরে বলো গাড়ি দাও, 3 দিন পরে বলবে আমাদেরকে আরো 10টা বই দাও। এটাই বাস্তবতা। কারণ তারা বইয়ে বিশ্বাসী, তারা টাকায় বিশ্বাসী, তারা গাড়িতে বিশ্বাসী। তা না হলে প্রতিবাদে তাদের যত রাজপথ আমরা দেখতাম 20 টাকা বেড়েছে, 1 টাকা না, 2 টাকা না, 3 টাকা না, 4 টাকা না, 20 টাকা বেড়েছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে বড় বড় জেনারেটর মাথায় করে নিয়ে তারপরে আপনার তেলের সিরিয়াল দিতে হয় আমাদের কৃষক ভাইদেরকে, শ্রমিক ভাইদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তেলের জন্য। আপনারা যারা পদক্ষেপ চালাচ্ছেন তাদের কোনো সঠিক পদক্ষেপ না নিয়ে পর একটা এলসি খুলেছে, ব্যাটারি এসেছে, পাম্প এসেছে, অটো তৈরি হয়েছে, বিক্রি করে দিয়েছে, মাথার মালিক কিনেছে, আপনি কিনেছেন, কিন্তু এটা তো পদক্ষেপ না। আপনাকে ন্যূনতম পদক্ষেপ দেবার চেষ্টা তাদের করা উচিত ছিল, যেটা তারা করেনি। উচিত ছিল আপনার পক্ষে, আপনার সত্যিকার অর্থে আপনার রুটির পক্ষে সরকারের পক্ষে ব্যবস্থা করা। সেটা কি সরকার করেছে? সেটা কি তারেক সাহেব করার চিন্তা করছে? সকাল 7টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে গেলে কি সব উদ্ধার হয়ে যায়? সকাল 7টায় কার্যালয়ে গেলে যে তেলের দাম 20 টাকা বাড়তে পারে তার প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি। আমরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তানের প্রতি উদাত্ত আহ্বান চাই। আপনার বিপ্লব করেছেন, আপনার বাবার আমলে বাংলাদেশের অর্থনীতি ন্যূনতম জায়গা থেকে শীর্ষ পরিচালিত হয়েছে, কিন্তু আপনি যা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের রিজার্ভ দেউলিয়া হয়ে যাবে, আমার বিদ্যুৎ চরম সংকটে ঢুকবে। ইতিমধ্যে বাংলাদেশের প্রায় 22টি জেলায় লোডশেডিং চলে 4 থেকে 6 ঘন্টা। যারা আপনারা উত্তরাঞ্চলের মানুষ বা যারা আপনারা দক্ষিণাঞ্চলের মানুষ তারা জানেন পরিমাণ লোডশেডিং শুরু হয়েছে। এমন অবস্থায় আমরা মনে করি খুবই পরিকল্পিত পদক্ষেপ। প্রয়োজন হাত পাতেন, তারেক সাহেব লজ্জা নাই, দেশের জন্য কোনো লজ্জা নাই, প্রয়োজন হাত পাতেন, বিভিন্ন দেশে হাত পেতে ভিক্ষা চান। আমরা তো দেখেছি ভিক্ষা করেছে, জিয়াউর রহমান সাহেব বিভিন্ন জায়গায় বলেছে যে আমাকে সহযোগিতা করেন, আমার দেশের লোক আপনারা নেন। বলার কারণে মালয়েশিয়া যখন বিদেশ যায় না, মালয়েশিয়া যায় না লোকজন, মালয়েশিয়া যাওয়ার রাস্তাটা জিয়াউর রহমান করছিলেন। আমরা ইতিহাস রচনা করতে চাই না। ভিক্ষা করে টাকা এনেছেন বাংলাদেশে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কাজ করেছে। দান চান, ভিক্ষা চান, অনুদান চান, অনুদান কেন করতে হবে? সব বিবেচনা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আপনার আমাদের রুটি রুটি জীবন জীবিকার কথা ভেবে মাঠে থাকতে হবে। এই বন্ধুরা আমার, আপনাদের সবাইকে আমরা নতুন ধারা বাংলাদেশ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশ এনডিপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান। আপনারা জানেন মায়েরা কিন্তু কথা বলতে পারে না,
দেখেন না, মায়েদেরকে প্যাকেট করে রাখা হচ্ছে, মায়েদেরকে বোঝা পরিয়ে রাখা হচ্ছে, কারণ মায়েরা যদি কথা বলে তখন পুলিশে ভয় পায় যে আমার বড় যদি সক্রিয় হয়ে যায়, সচেতন হয়ে যায়, আমাদের না ঠিক হয়ে যায়। আসলে কিন্তু মারা তেমন নয়। প্রকৃত নারী, যিনি প্রকৃত মা, তিনি তার সংসারকে আগে রাখেন একদম জীবনের শেষ দিন পর্যন্ত। সেই কথা আপনি আপনার মায়ের জীবন থেকে দেখেন, আপনি আপনার দাদির জীবন থেকে দেখেন, আপনার দাদিদেরকে দেখেন নাই কত কষ্ট করে সংসারটাকে আগলে রাখতেন। অর্থাৎ সেই মা এবং সেই দাদির কথা ভেবে, সেই নানির কথা ভেবে মায়ের প্রতি শ্রদ্ধা করেন, বোনের প্রতি শ্রদ্ধা করেন। রাস্তায় যে বাধা যায় তাকে মা ভাবেন, তাকে বোন ভাবেন। এমনই একজন মা, এমন একজন বোন ডাক্তার নূরজাহান মীরা, যিনি চিকিৎসার পাশাপাশি আমাদের রাজনীতি করেন। স্লোগান দিতে চাই, আপনাকে স্লোগান তুলবেন। হ্যাঁ, জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ। জনগণের পক্ষে যারা, জনগণের পক্ষে যারা, জনগণের নতুন ধারা, জনগণের পক্ষে যারা, নতুন ধারা, জনগণের পক্ষে যারা, তারাই হলো নতুন ধারা, বৃদ্ধি চায় না 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 যারা, নতুন ধারা, তারাই হলো নতুন বৃদ্ধি চায় না যারা, ধারা, বৃদ্ধি চায় না যারা। তারাই হলো নতুন ধারা। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান। বাংলাদেশ আয়োজিত আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আমার সংবাদকর্মী ভাই বোনেরা এবং নতুন ধারা বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান জনাব মুমিন মেহেদি, সিনিয়র ভাইস চেয়ারম্যান জানা, ভারপ্রাপ্ত মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আলামিন বৈরাগী সহ যারা, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজ আমরা ভোজ্য তেল সহ সকল পণ্যের বৃদ্ধি রোধে দুর্নীতি বন্ধের দাবিতে এখানে সমাবেশ। আজকের এই সমাবেশের পক্ষ থেকে যে কথাটি বলতে চাই, তেলের দাম 20 টাকা বেড়েছে লিটারে। তেলের দাম বাড়লে গাড়ির চাকা ঘুরলেই ভাড়া বাড়বে, আর গাড়ি ভাড়া বাড়া মানে দাম বেড়ে যাওয়া। সাধারণ মানুষের জন্য জনগণের সাথে এবারে জুলুম করা, এই জুলুমটা বন্ধের দাবিতে আজ আমরা একত্রিত হয়েছি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান, আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনার মায়ের ভাষণ শুনেছিলাম, এক বক্তব্যে তিনি বলেছিলেন মেজর জিয়া যে শার্টটা ছেড়ে রেখে গেছেন সেই শার্টটা সেলাই করে ছোট করে আপনাদের দুই ভাইকে পড়াতেন। যদি আপনার মায়ের সেই বক্তব্যটা সঠিক হয়ে থাকে, আজকের দিনে আপনি প্রধানমন্ত্রী হয়ে সেই জায়গাটা অনুভব করবেন। বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে আর 10 লক্ষ মানুষ আছে যারা ওর বাবার ছেড়ে যাওয়ার শার্টটা ছোট করে ছোট ছেলেকে পড়াতে সামর্থ্য রাখে না, কারণ ওই বড় শার্ট থেকে ছোট করার টাকাও তাদের কাছে থাকে না। সেই মানুষগুলোর কথা ভাববেন অন্তত। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে শুধু নিজে প্রধানমন্ত্রী হয়েছি এটা যেমন অনুভব করবেন, তিনি নিজের ফেলে আসা দিনের কথা অনুভব করে বাংলাদেশের মানুষের কথা ভাববেন, জনগণের কথা ভাববেন। স্বাধীনতা ৫৫ বছর একটা সোনার সত্যিকার বাংলাদেশ দেখা বাংলাদেশের জনগণ, কিন্তু এই জনগণ দুর্ভাগ্য আজ পর্যন্ত একটা জনগণ বাংলাদেশ পায়নি বাংলাদেশের জনগণ। তাহলে আজ আমাদের প্রেস ক্লাবের সামনে সমাবেশে আমাদের ভোজ্য তেল সহ যাবতীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধে কথা বলতে হতো না, কথা বলতে হতো দুর্নীতির বিরুদ্ধে।
ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যদি চলে যায়, নির্বাচিত সরকার আসলে মব বন্ধ হবে, আইন শৃঙ্খলার উন্নতি হবে। কিন্তু দুঃখের বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টা পরিষদ যেভাবে আইন শৃঙ্খলার উন্নতি করতে পারেনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি মব বন্ধ করতে, আজ দিনে নির্বাচিত সরকার থাকার পরেও আমরা একের পর এক মব দেখছি। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তা থেকে একজন কলেজ শিক্ষিকাকে একজন বিএনপির নেতা কিভাবে মারধর করে কলেজের অফিস রুমে ঢুকে, এটা আমাদের জন্য লজ্জার। এই 24-এর আন্দোলনের পরে এই পর্যন্ত প্রচুর পরিমাণ শিক্ষক লাঞ্ছিত হয়েছে, যেটা আমরা প্রত্যাশা করি না। শিক্ষককে বলা হয় সমাজ গড়ার কারিগর, যে শিক্ষক মানুষ করার কারিগর, যে শিক্ষক মানুষ করেন, যে শিক্ষকের কারণে আপনারা বিশ্ববিদ্যালয়ে যেতে পেরেছেন, যে শিক্ষকের হাত ধরে আপনারা অনেক দূর এগিয়েছেন, যে শিক্ষকের হাত ধরে আপনারা কথা বলতে শিখেছেন, যে শিক্ষকের কারণে আজ আপনারা বিশ্ববিদ্যালয়ের তকমা নিয়ে দেশ শাসন করা, দেশের শাসক হওয়ার জায়গায় যেতে পেরেছেন। লজ্জার বিষয়, সেই শিক্ষকের গায়ে আপনারা একের পর এক হাত তুলেছেন মবের নামে। গতকাল রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছে, একজন শিক্ষিকার গায়ে হাত তোলা, এটা লজ্জাজনক। আজকে সমাবেশের পক্ষ থেকে শিক্ষকের গায়ে একের পর এক এভাবে মবের নামে হাত তোলার আমরা তীব্র নিন্দা জানাই নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে। নতুন ধারা বাংলাদেশ সবসময় ন্যায়ের পক্ষে, নতুন ধারা বাংলাদেশ সবসময় ভালোর পক্ষে, সৃষ্টির পক্ষে, সৃজনের পক্ষে। নতুন ধারা বাংলাদেশ চায় মানুষ ভালো থাকুক। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে, আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমি কথা বলতে এসেছি সেই সব মানুষের পক্ষ থেকে যারা খেটে খাওয়া মানুষ। আমাদের নেতা হামলা হয়েছে, পুলিশ কিছু করে নাই, এখন পর্যন্ত কোনো আসামি ধরে নাই। এটার জন্য আমরা খুব তীব্র নিন্দা জানাচ্ছি পুলিশ প্রশাসনের উপর। এটা আমরা মনে করি এবং সরকারের কাজ করতেছে পুলিশ। আর আমার এক নেতা অ্যারেস্ট হয়েছে দলিনন্দী, এটা অবিলম্বে আমরা যখনই দ্রব্যমূল্যের দাম বাড়ে, যখনই কোনো অনিয়ম হয়, নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা তার প্রতিবাদ জানাই। এই জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মুমিন মেহেদি, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার নেতৃত্বে একাধিকবার আমরা এখানে দাঁড়িয়েছি দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, দ্রব্যমূল্যের বিরুদ্ধে, বৃদ্ধি যাতে না হয় তার বিরুদ্ধে। কারণ আমরা সাধারণ মানুষের পক্ষে, আমরা তাদের দলের না যারা রাজপথে এক ধরনের স্লোগান দেয়, সংসদে যে আর এক কথা বলেন, রাজপথে এসে স্লোগান দেয় জনগণের পক্ষে, শুধুমাত্র ক্ষমতা হাতিয়ে নেবার লোভে। আপনারা দেখবেন আমাদের গত উপদেষ্টা পরিষদে ছিলেন ছাত্ররা, যারা ছাত্র ছিলেন আজ তারা দেশের এমপি, আজ তারা দেশের মন্ত্রী। তারা দুর্নীতি করে তাদের ওই চিকন পেটটা মোটা করেছেন, তাদের ওই শুকনা গালটা ভরাট করেছেন। তারা দুর্নীতি করেন, তাদের বাবারা দুর্নীতি করেন। আপনার আমার, আমরা যারা খেটে খাওয়া মানুষ, তাদের বাবারা কখনো পারবেন না দুর্নীতি করতে, আপনি আমি কখনো পারবো না দুর্নীতি করতে। আমাদের একটা টাকা আমাদের ঘামের বিনিময়ে, আমাদের শরীরে রক্ত পানি দিয়ে ঘাম ঝরে, সেই ঘামের বিনিময়ে অর্জিত টাকা, সেই টাকা যদি আমাদের অতিরিক্ত দিয়ে আমাদের দ্রব্যমূল্য কিনতে হয়, আমাদের জীবনযাপন চালাতে হয়, আমরা প্রতিবাদ করবই। আমরা প্রতিবাদ করবই, প্রতিবাদ করবে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, যেমনিভাবে বিগত দিনে করেছেন। বাংলাদেশ সংগ্রামের অনেক ইতিহাস আছে, ইতিহাস আছে অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচার পতনের বিরুদ্ধে। আমরা বাঙালি, বাঙালির রক্ত বীরের রক্ত, তারা কখনো বসে থাকার নয়। যিনি ক্ষমতায় আছেন, যারা ক্ষমতার পরিষদে আছেন, তারা অবশ্যই এই কথাটা ভেবে দেখবেন। বাংলাদেশের মানুষ চুপ করে সবসময় সহ্য করবেন না। আপনারা জনগণের কথা ভাবুন, জনবান্ধব হয়ে ভাবুন। আজ আমরা এখানে এসেছি জনগণের কথা বলতে। আমি তার কথা বলতে এসেছি যিনি একজন কৃষক, খেটে খান, যিনি তেল দিয়ে স্যালো মেশিন চালিয়ে পানি তুলে ধান ফলন করেন, যিনি ফসল ফলন করেন, যিনি খাদ্য উৎপাদন করেন। আমি তার পক্ষে কথা বলতে এসেছি যিনি রিক্সার পেট্রোল ঘুরিয়ে জীবিকা নির্বাহ করেন, তার সন্তান লালন পালন করেন, তার পরিবার রক্ষণাবেক্ষণ করেন। আমি তার পক্ষে কথা
গাড়ির চাকার ঘোড়ার বিনিময়ে যিনি তার সংসার চালান, তার জীবিকা নির্বাহ করেন। আমি সাধারণ একজন রিক্সা চালক, একজন দিনমজুরের পক্ষ হয়ে কথা বলতে এসেছি, যারা প্রতিনিয়ত 3 বেলা খাবার জুটানোর জন্য হিমশিম খাচ্ছেন। আমি তাদের পক্ষে হয়ে আসিনি যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। আমি তাদের পক্ষে কথা বলতে আসিনি যারা দুর্নীতি করেন, রাজপথে এক কথা বলেন, সংসদে গিয়ে আর এক কথা বলেন, যারা কোটা আন্দোলনে গিয়ে মেধার কথা বলেন, মেধার তালিকায় থাকতে চেয়ে এখন তারা নিজেরাই কোটা হয়ে গেছেন। এটা খুব দুঃখের। যারা বাংলাদেশটাকে সত্যিকার অর্থে চায়নি, তারা বাংলাদেশটাকে শাসন করতে চায়, তারা বাংলাদেশের ক্ষমতা চায়। এই দুমুখিতাচারিতা থেকে বাংলাদেশ কবে মুক্ত হবে জানি না, তবে সেটার জন্য বাংলাদেশের জনগণকে সচেতন হতে হবে। কারণ বাংলাদেশের মানুষ যদি বিগত দিনের মতো, বিগত ইতিহাসের মতো সচেতন না হয়, নিষ্পেষিত হতেই থাকবে, নির্যাতিত হতেই হবে। যেভাবে হচ্ছে বারবার আমাদের শিক্ষক সমাজ, আমাদের শ্রমিক সমাজ, একের পর এক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখতেছি, একের পর এক কুমিল্লার পলিটেকনিক্যালের ঘটনাও আমরা দেখেছি। একজন বাবা, একজন মা তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তার সন্তানকে সর্বোচ্চ বিদ্যাপীঠে পাঠাইতে চান প্রকৃত মানুষ হওয়ার জন্য, কিন্তু আমরা যেটা দেখতেছি সেটা লজ্জাজনক ঘটনা। এই বড় বড় বিদ্যাপীঠগুলা যেখানে প্রতিনিয়ত মব হচ্ছে, উচ্ছৃঙ্খলা হচ্ছে, মানুষের নামে অমানুষ তৈরি হচ্ছে, এটা জানি না কেন হচ্ছে। আমাদের এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের দেশের শাসন ব্যবস্থা, আমাদের দেশের আইন ব্যবস্থা, আমাদের ধর্ম ব্যবস্থা সবকিছু সংস্কার সত্যিকার অর্থে দরকার। যা 24-এর আন্দোলনের ওয়াদা করেও তারা করেনি। তারা বলেছিল আমরা সংস্কার করব, তারা বলেছিল আমরা সত্যিকারের সোনার বাংলাদেশ করব। স্বৈরাচারের পতন ঘটিয়ে পরবর্তীতে দেখা গেল তারা নিজেরাই সুবিধাভোগী হয়ে গেছে, ক্ষমতার লোভ করেছে। এই ক্ষমতার লোভ থেকে বেরিয়ে এসে সত্যিকার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা কাজ করবেন, এটাই প্রত্যাশা করি। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। ভালো থাকবেন। সমাবেশ চলমান জনতা, বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান মীরা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী যুগ্ম মহাসচিব, আন্দোলন জনসংগ্রামের প্রিয় যোদ্ধা, আমাদের প্রিয় লড়াকু সৈনিক জনাব মনির জামান। ঐতিহাসিক বাড়িতে তারা মব সৃষ্টি করে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করলো। সরকারের কাছে স্রষ্টাই সকল ক্ষমতার উৎস। নতুন ধারা বাংলাদেশ এনডিবির আজকের এই আয়োজন জ্বালানি তেল সহ সকল সংকটের থেকে মুক্তির উপায় খোঁজার জন্য আজকের এই সমাবেশ। এই উপস্থিতি আজকের সমাবেশে উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির মাননীয় চেয়ারম্যান মোমিন মেহেদী, উপস্থিত রয়েছেন ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান মীরা, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, কেন্দ্রীয় সদস্য আলামিন বৈরাগী, আফতাব মন্ডল, পাবনা জেলা যুগ্ম আহ্বায়ক হাশেম মোল্লা সহ সামনে উপস্থিত সাংবাদিক বৃন্দ ও চলমান জনতা, আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, আমরা বিগত 16 বছরের আওয়ামী শাসন দেখেছি, আমরা 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসন দেখেছি। যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। প্রিয় সংবাদ যোদ্ধা, আপনারা দেখেছেন, হয়তো আপনাদের মনে আছে যে আন্দোলনটি ছিল একটি বৈষম্য বিরোধী আন্দোলন নামে সূচনা হয়েছিল। সেই আন্দোলনের পরবর্তী সময় যে অন্তর্বর্তী সরকার এসেছিল, সেই অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের 18 কোটি
একটা প্রত্যাশা ছিল যে আগামীতে অন্তত একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, সেই 18 কোটি জনগণের দুঃখ দুর্দশা তো দূর হয়নি, বরঞ্চ তারা সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পেলাম যে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধিতার কথা বলে আন্দোলন শুরু করেছিল, অন্তর্বর্তী সরকার এসে সেই বৈষম্য আরো বেশি করে আমাদের চোখের সামনে ধরা পড়েছিল। তারপরে বাংলাদেশের জনগণ একটি সঠিক সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিল, যে নির্বাচনটা ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং আপনারা জানেন সরকার গঠন হয়েছে, কিন্তু আমাদের বৈষম্য দূর হয়নি। বৈষম্য তো দূর হয়নি। প্রিয় সংবাদ যোদ্ধা, আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা দেখেছেন, আপনারা হয়তো জানেন, বাংলাদেশে প্রায় 12 কোটি 70 লক্ষ ভোটার রয়েছে। এই নির্বাচনে ধারাও প্রচারণা করা হয়েছে, মানুষ নাকি স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে। স্বতঃস্ফূর্ত ভাবে 48% মানুষ সর্বোচ্চ ভোট দিয়েছে। বাকি 52% মানুষকে নির্বাচনের বাইরে রেখে আপনারা বললেন একটি সুষ্ঠু সুন্দর নিরাপত্ত নির্বাচন হয়েছে। আমি এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে রাখতে চাই, 100 জন মানুষের ভিতরে 48 জন মানুষ যদি ভোট দেয়, সেই ভোট কিভাবে সঠিক ও স্বতঃস্ফূর্ত নির্বাচন হয় সেটা আমার জানানোর উপস্থিতি। যা হোক, সরকার গঠন হয়েছে, আমাদের সামনে এখনো কিন্তু সেই মূল্যই ঝুলে আছে। আর জনগণের কাঁধে জনগণের কোন দুঃখ তো লাঘব হয়নি, আরো বর্তমান সরকার জনগণের কাঁধে অতিরিক্ত খুঁটা চাপানোর চেষ্টা করছে। নতুন প্রজন্মের পক্ষ থেকে বলতে চাই, জনগণ চায় শান্তি, জনগণ চায় স্বস্তি, জনগণ চায় নিরপেক্ষতা, জনগণ চায় বৈষম্যহীনতা, জনগণ চায় জনগণের অধিকার দুমুঠো খেয়ে শান্তিতে বাঁচতে চায়। প্রিয় উপস্থিতি, আজ বর্তমান প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমানের উদ্দেশ্য করে বলতে চাই, আপনি মুখে বলেন আপনার বাবার আদর্শ লালন করেন, কাজে তো আপনার বাবার কোন আদর্শ আপনার ভিতরে আমরা দেখতে পাই না। আপনার বাবা জনবান্ধব প্রেসিডেন্ট ছিলেন, আপনার বাবা জনগণের জন্য পায়ের জুতা খুলে কাদা মাটির ভিতরে নেমে গিয়েছেন। বিদেশে যে এই গরিব বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেজন্য দেশের বাইরে সরকারের কাছে আহ্বান রাখতেন, শুধু জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য, জনগণের কর্মসংস্থান যাতে হয় সেজন্য। কিন্তু আপনার মধ্যে নতুন প্রজন্ম এমন কোন অগ্রগতি আজও দেখতে পায় না। আপনারা বসে বসে নিজের পেট কিভাবে ভরবে, কিভাবে প্রকল্প বাস্তবায়ন করে অতীত সরকারের মতো নিজের পেটটা মোটা করতে পারবেন, নিজের পকেট ভারী করতে পারবেন, গালের গোশ বাড়াতে পারবেন, সেই চেতনায় আছেন। আমরা ফ্যাসিস্টদের মতন যে কারণে বিগত 16 বছরের শাসককে আপনারা ফ্যাসিস্ট সরকার বলেছেন, আপনাদের মাধ্যমে জানতে চাই, বর্তমান সরকার, তাই বিগত সরকার আর বর্তমান সরকারের মধ্যে আমাদের কাছে কোন পার্থক্য আমাদের সামনে আসেনি। একই ধারায় চলছে, একই নীতিতে চলছে, একই গাড়ি চলছে, শুধু যাত্রী আর ড্রাইভারটা চেঞ্জ হয়েছে। এটা নতুন প্রজন্ম চাইনি, নতুন প্রজন্ম চেয়েছে
সংস্কার, সময় সমৃদ্ধি, কথাবার্তা শান্তি, উন্নতি, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে ইতিমধ্যে একটি ধর্ম নিরপেক্ষ ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ চেয়েছে। গণতান্ত্রিকভাবে জনগণ এসি গাড়ি চায় না, আমার সংগ্রামী সালাম। জনগণ চাই দুমুঠো খেয়ে শান্তিতে ঘুমাতে। সেটি হলো আপনারা জানেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি 69 হয়েছে, প্রিয় সংবাদ যোদ্ধা, আপনারা দেখেছেন নতুন প্রজন্মের রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশ এনডিবি আন্দোলনে ছাত্রদল কখনো কোনো জোটের সাথে ছিল না। করতে পারে নাই। কারণ এই জোটগুলো অতীতে দেখেছেন হালুয়া রুটি ভাগাভাগি করেছে, নিজের স্বার্থ নিয়ে কথা বলেছে। আজ তারা বিভিন্ন জোটের মাধ্যমে সরকারের যে মন্ত্রী হয়েছে, এতে আমরা প্রমাণ পাই তারা আসলে ক্ষমতার রাজনীতি চায়, জনতার রাজনীতি তারা চায় না। প্রিয় উপস্থিতি, পরিষ্কার বলেছিলেন নতুন প্রজন্ম ক্ষমতার নয় জনতার রাজনীতি করতে চায়। প্রিয় সংবাদ যোদ্ধা, আপনাদের মাধ্যমে স্পষ্ট কথা বলছি, নতুন ধারা বাংলাদেশ এনডিবি কখনো ক্ষমতা চাইনি, চাইবেও না। নতুন ধারা সবসময় জনতার পাশে থাকবে, রিক্সাওয়ালার পাশে থাকবে, মেহনতি মানুষের পাশে থাকবে। মানুষের দুঃখ দুর্দশা যেখানে কষ্ট সেখানে নতুন ধারা। আপনারা আজকের এই সমাবেশের মাধ্যমে একটি আহ্বান রাখবো। আন্দোলন করেছে, আপনারা বিগত সরকারের ক্ষমতায়ন দেখেছেন, বর্তমানে দেখছেন হাজার বরণ করেছে। কেউ জনগণের পক্ষে কথা বলে না। বাংলার মানুষ আজ তেলের দাম বৃদ্ধি হয়েছে, তেল পাম্পগুলোতে গেলে দেখা যায় দীর্ঘ বাইকের সারি, ফলন ঘটিয়েছে। তেল পাওয়া যাচ্ছে না। এই সংকটে কোন একটি রাজনৈতিক দল আজকে এখানে এসে জনগণের পক্ষে কথা বলছে না। কেউ বাইক রাইডারের পক্ষ নিয়ে কথা বলছে না, যে বাইক রাইডার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বাইক রাইডিং করে তার সংসারের বউ বাচ্চার জন্য দুমুঠো অন্ন খাদ্যের ব্যবস্থা করে থাকেন। আজকে তাদের খাবারের পথ বন্ধ হয়ে যাচ্ছে। মূল্যায়ন করে তেলের দাম বৃদ্ধির কারণে গাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে। অস্বীকার করতেছে। যে গাড়ি ভাড়া বৃদ্ধির কারণে সারা দেশ থেকে কাছে আমরা ঢাকায় বন্দনায় বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আসার যে খরচ, সেই ট্রানজিট খরচটাও বৃদ্ধি পেয়েছে। আর তার চাপ সম্পূর্ণ জনগণের ঘাড়ের উপরে এসে পড়েছে। অনিয়ম করতেছে। অথচ সরকার কথা পরিষ্কার সেদিকে কোনো দৃষ্টি না দিয়ে মত সৃষ্টি করে সেই আগের সরকারের মতো বড় বড় প্রজেক্ট হাতিয়ে কিভাবে রাষ্ট্রীয় কোষাগারের শত শত কোটি আত্মসাৎ করা যায় সেই চেতনায় লিপ্ত। এই মত সৃষ্টির নতুন ধারা বাংলাদেশ এনডিবি যার চরমভাবে ঘৃণা ভরে স্মরণ করবে। নতুন ধারা বাংলাদেশ এনডিবি একটি আহ্বান রেখে যেতে চাই, প্রিয় জনতা, নতুন প্রজন্মের রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশ এনডিবি সবসময় জনতার রাজনীতি করে। আপনারা দেখে আসছেন দীর্ঘ 13 বছর যাবৎ রাজপথে সক্রিয় নতুন ধারা বাংলাদেশ এনডিবি আগামীতেও থাকবে ইনশাল্লাহ জনগণের পক্ষে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। ধন্যবাদ সকলকে। আগামী দিনে যুবযাত্রা, শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন এবং যাত্রা আগামী দিনে আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরো কৃতজ্ঞতা, যারা এই মুহূর্তে এসেছেন, আমাদের প্রিয় সংবাদ যোদ্ধা, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা বক্তব্য শুনছিলেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী যুগ্ম মহাসচিব মনির জামানের। আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আজকের এই জ্বালানি তেল সংকট সহ সকল সংকট সমাধানের দাবিতে এই সমাবেশে
যারা উপস্থিত রয়েছেন তাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে নতুন ধারা বাংলাদেশের টিভির আরেকজন সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আপনাদের প্রিয় মানুষ, আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা, নতুন ধারা বাংলাদেশের টিভির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্ত ফারজানা। শান্ত ফারজানাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জনগণের স্বচ্ছতা সঠিক কথা প্রচার করবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর, সেই স্লোগানকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। তারই ধারাবাহিকতায় আজ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করেছি। এই সমাবেশে উপস্থিত নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান সহ সকল নেতাকর্মীরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। সেই সাথে সাংবাদিক ভাই ও বোনেরা যারা এই অত্যন্ত গরমের মধ্যে কষ্ট সহ্য করে এসেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। এবং সেই সাথে চলমান জনতা, সবার জন্য আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং সালাম। 10 বছর রাজপথে স্বাধীনতার 55টা বছর পার হয়ে গেল, কিন্তু সংকটের আর শেষ হয় না। আমাদের প্রিয় কেঁদে কেঁদে মরে আমার দেশের 20 কোটি জনগণ। কোনায় কোনায় সংকট লেগেই আছে। সংকট বহমান টেকনাফ থেকে তেঁতুলিয়া, সংকট বহমান রূপসা থেকে পাথুরিয়া। কান্না থামে না, আমার বাবার চোখের পানি থামে না, থামে না আমার মায়ের হাহাকার, আমার ভাইয়ের দীর্ঘশ্বাস, আমার বোনের মাথা নিচু করা মাথা। আমরা পরাজিত থেকে যাচ্ছি বছরের পর বছর, এখন আমরা হেরে যাচ্ছি জ্বালানি তেলের কাছে। প্রেসিডিয়াম সদস্য 17 বছর এক স্বৈর শাসক আমাদেরকে পিষ্ট করে দিয়ে শেষ করে দিয়েছে। সেই 17 বছর কথায় কথায় গ্যাসের দাম বাড়তো, তেলের দাম বাড়তো, বিদ্যুতের দাম বাড়তো, নতুন ধারা বাংলাদেশ রাজপথে নামতো। এরপর নোবেল বিজয়ী ইউনূস সাহেব আমাদেরকে কিছু দেননি অশান্তি ছাড়া। তিনি আমাদেরকে কাঁদিয়েছেন শুধু 18 মাস। এই ইউনূস সাহেব আমাদেরকে দিয়েছেন কতগুলো মব সন্ত্রাসী উপহার দিয়েছেন, আরো দিয়েছেন তৌহিদি জনতা, আরো দিয়েছেন ঋণের বোঝা, জায়গায় জায়গায় লুটপাট, ধর্ষণ, রাহাজানি, হাহাকার ছাড়া 18 মাসে সেই নোবেল বিজয়ী ভদ্রলোক অশান্তি ছাড়া আমাদেরকে আর কিছুই দিতে পারেনি। এরপর লোক দেখানো এক নির্বাচনের মাধ্যমে আমরা এক নতুন সরকার পেয়েছি। এরাই বলে কারচুপি হয়েছে, এরাই বলে ইঞ্জিনিয়ারিং হয়েছে এই নির্বাচনে। যাক, ইঞ্জিনিয়ারিং আর কারচুপি বলেন, একজন সরকার এসেছে। এই সরকার আবার আমাদের কোন দ্রব্যমূল্যকে কমাতে পারলই না, উপরন্তু জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিল। অক্টেনের দাম 1 লাফে 20 টাকা হয়ে গেল, 1 লাফে। অথচ মন্ত্রীরা বলেন যে দেশে কোথাও কোনো সংকট নেই। আরে প্রধানমন্ত্রী নিজেই বলেন জনগণ যেন আরামে বসে থাকতে পারেন, দুশ্চিন্তা না করেন, কারণ দেশে কোথাও কোনো সংকট নেই। অথচ আফসোস, পেট্রোল পাম্পের সামনে গেলে ঘন্টায় ঘন্টায় আমাদের ভাইদেরকে দেখা যায় রোদের মধ্যে ছাতা খুলে আমার ভাইরা ঘাম মুছে আর কখন তেল পাবে সেই প্রত্যাশা করে। যারা কর্মজীবী ভাইয়েরা আছে, কর্মজীবী বোনেরা আছে, যারা ব্যবসায়ী ভাই বোন, তারা তেল নিতে যাবে না চাকরিতে যাবে তার উত্তর দিবেন। চাকরি করতে করতে কখন তেল নিবে আর তেল নিতে নিতে কখন অফিসে যাবে, তারা আসলে সময় মিলাতে পারেন না। দাম বাড়ালেন কিন্তু কোথাও তেল নেই। পেট্রোল পাম্প গুলোতে হাহাকার। দুদিন আগে আমরা বগুড়া গেলাম, ঢাকা থেকে বগুড়া পর্যন্ত 210 কিলোমিটারে একটা পেট্রোল পাম্পেও তেল নেই। হাতে গোনা 2-1টা পেট্রোল পাম্পে বিশাল
300 টাকার বেশি তেল দিতে পারছে না পাম্পগুলো। তারা কি করবে? অথচ কত দুঃখের ব্যাপার, এই অকটেন এবং পেট্রোল আমাদের দেশেই উৎপাদিত হয়। গ্যাস রিফাইনারির সময় এই অকটেন এবং পেট্রোল যে জিনিস আমাদের দেশে উৎপাদিত হয়, সেই জিনিসের জন্য এত হাহাকার কেন হবে বলতে পারেন? এত সংকট কেন হবে বলতে পারেন? এক কৃষক তার শ্যালো মেশিন চালানোর জন্য 2000 টাকার তেল 4000 টাকায় কিনতে বাধ্য হয়েছেন। পেট্রোল পাম্পের মালিকরা তাদের যে তেল, সেই তেল গাড়িতে চুপি চুপি নিয়ে দূরে গিয়ে বিক্রি করছে। দুর্নীতি চলছে চতুর্দিকে। আর মন্ত্রীরা আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন, আমাদেরকে মিথ্যা আশ্বাস দেন যে কোথাও কোনো সংকট নেই। আরে রাজপথে নামেন মন্ত্রী সাহেব, আপনার ড্রাইভার যায় তেল দিতে, আপনি যান, আপনি গিয়ে দাঁড়িয়ে থাকেন 10 মিনিট এই কাঠফাটা রোদের ভিতরে আপনি দাঁড়িয়ে থেকে তেল আনতে পারবেন কিনা? আপনারা তো আপনাদের ড্রাইভারকে ভাতও খেতে দিতে চান না। সেই ভোর হলে ড্রাইভাররা তেলের জন্য দাঁড়িয়ে থাকে সিরিয়াল দিয়ে, অথচ কোথাও তেল নেই। আর অসাধু কিছু ব্যবসায়ীরা তাদের ছাদে তেল জমিয়ে রাখছে, তাদের বাড়িতে খাটের নিচে বোতলে বোতলে করে গ্যালনে গ্যালনে করে তেল জমিয়ে রাখছে। আর আমাদের কষ্ট, উপরন্তু তেল তো নাই, আবার তেলের দাম বাড়িয়ে দিয়েছেন। তেলের দাম বাড়িয়ে দেওয়ার কারণে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে, সেটা একবারও ভাবলেন না। এখনো তো সবজির দাম 1 টাকার নিচে নাই, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গিয়েছে। যদি তেলের দাম বেড়ে যায় তাহলে উৎপাদন খরচ বেড়ে যাবে। উৎপাদন খরচের সাথে সাথে 10 টাকার বিস্কুটের প্যাকেটের দাম হবে 15 টাকা, একটা সাধারণ বনরুটির দাম হবে 15 থেকে 20 টাকা। আমার রিক্সাওয়ালা ভাইরা, আমার গার্মেন্টসের ভাই বোনেরা একটা রুটি খেয়ে সকালে চলে যায়, তারা তো কিভাবে পাবে? কিন্তু বাড়ে তো না বেতন। কোন প্রাইভেট অফিসে, কোন গার্মেন্টসে খেটে খাওয়া মানুষের বেতন তো বাড়েনি। আপনি তেলের দাম বাড়িয়ে দিলে আমার বাচ্চাদের স্কুলের বেতন বেড়ে যাবে, আমার ভাই বোনদের বাসা ভাড়া বেড়ে যাবে। কোনো কিছুতে তো অজুহাত লাগে না। একটা জিনিসের দাম যদি বেড়ে যায়, একসাথে সবকিছুর দাম বেড়ে যায়। বাড়িওয়ালারা তখন বাড়ি ভাড়া বাড়িয়ে দিবে, গাড়ি ভাড়া বেড়ে গেলে প্রতিটা জিনিসের দাম বেড়ে যাবে। এই যে 1200 টাকা আমার ভাইয়েরা, আমার বোনেরা কোত্থেকে দিবে? একবারও ভেবে দেখেছেন? অথচ দুঃখজনক হলেও ভর্তুকি দিতে পারবে না সরকার, ভর্তুকি দিতে পারবে না কোনো কিছুতে। কেন জানেন? কারণ সেই চুক্তি, মার্কিন চুক্তির সাথে, মার্কিনের সাথে যে বাণিজ্য চুক্তি করেছে, সেই চুক্তির কারণে কোনো কিছুতে সরকার ভর্তুকি দিতে পারবে না। দেখেন, নির্বাচনের কয়েকদিন আগে এই ইউনূস সরকার তড়িঘড়ি করে যে মার্কিন চুক্তি করেছে আমেরিকার সাথে বাংলাদেশের, সেই তড়িঘড়ি করা মার্কিন চুক্তিতে বাংলাদেশটাকে আসলে নিঃশেষ করে দিয়ে গেছে ইউনূস সরকার। কিছুই রাখেনি সেই অসম বাণিজ্য চুক্তিতে, সেই এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেডে কোনো কিছু নেই। সবকিছুই শুধু আমেরিকার পক্ষেই আছে, বাংলাদেশের মানুষের জন্য সেখানে কোনো কথাই নেই। যদিও তারেক রহমানকে ট্রাম্প সাহেব একটা চিঠি দিয়ে সেই চিঠিতে বলেছিলেন পারস্পরিক বাণিজ্য চুক্তির মাধ্যমে উভয় দেশের কৃষক এবং শ্রমিক সুবিধা পাবেন, কিন্তু এই চিঠিটা সম্পূর্ণ একটা মিথ্যার উপরে আশ্রয় করে রাখা। দুই দেশের শ্রমিক এবং কৃষক কোনোভাবে সুবিধা পাবে না। সুবিধা পাবে শুধু আমেরিকার শ্রমিকরা, আমেরিকার কৃষকরা। বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ মরে যাবে। কারণ কি জানেন? সেই বাণিজ্য চুক্তি অনুযায়ী আমেরিকা থেকে আমাদের আমদানি করতে হবে সয়াবিন, সয়াবিন তেল, ভোজ্য তেল, ডেইরি পণ্য মানে দুগ্ধজাত পণ্য, ঔষধ, প্লাস্টিক, তুলা, কৃত্রিম তন্তু সহ অসংখ্য পণ্য। তাহলে যদি এই
ধরনের পণ্যগুলো আমেরিকা থেকে আসে তাহলে আমার কৃষক মারা যাবে। যদি পোল্ট্রি ফার্ম গুলো, পোল্ট্রি মুরগির সবকিছু যদি আমেরিকা থেকে আসে, আমার দেশের যে খামারি ব্যবসায়ীরা তারা তো মারা যাবে, ধ্বংস হয়ে যাবে, আমার দেশের সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই আত্মঘাতী চুক্তি এখনো কেন তারিক রহমান এটা নিয়ে ভাবছেন না? আমরা সেই প্রশ্নের জবাব চাই। আমেরিকাতে সুপ্রিম কোর্টে এই যে ট্যারিফকে বলা হয়েছে অবৈধ। এই চুক্তি থেকে, আমেরিকার সাথে এই বাণিজ্য চুক্তি থেকে মালয়েশিয়া যদি বেরিয়ে যায়, তাহলে বাংলাদেশ কেন এখনো বেরোতে পারছে না? যে চুক্তি আমেরিকাতে সুপ্রিম কোর্টে বৈধ নয়, সেই চুক্তি দেশের 20 কোটি জনগণের ঘাড়ে কেন চাপিয়ে দিতে চাচ্ছেন আপনারা, সেটা আমরা জানতে চাই। ইউনূস সরকার তার 18 মাসে অনেক নির্যাতন করে গেছেন এই বাংলাদেশকে। তিনি তার বান্ধবী কোটায় নূরজাহান বেগমকে বসিয়ে আমাদের বাচ্চাদেরকে হামের টিকা না দেওয়ার দায়ে কত বাচ্চা মারা যাচ্ছে। ইউনূস সরকারের বিচার চাই আমরা। তার আমলে তো তেল উৎপাদন হয়নি, যে পেট্রোল, যে অক্টেন আমার দেশে উৎপাদন হয়, ইউনূস সাহেব সেই উৎপাদন করেননি। উপরন্তু 2024-25 অর্থ বছরে 3 লক্ষ টন অক্টেন তিনি আমদানি করেছেন বিদেশ থেকে। ইউনূস সাহেবের বিচার চাই আমরা। তার করে যাওয়া তড়িঘড়ি করে এই বাণিজ্য চুক্তি, এই অসম বাণিজ্য চুক্তিতে আমার বাংলাদেশের মানুষ কেন মরে যাবে? কেন এই অসম বাণিজ্য চুক্তি থেকে তারেক রহমান সাহেব বেরিয়ে আসতে পারছেন না, সেটা আমরা জানতে চাই। তারেক সাহেব কিসের কারণে, ক্ষমতার কারণে কি এখনো? কিসের কারণে আপনি এই চুক্তি নিয়ে ভাবছেন না? কেন সংসদে এই চুক্তি নিয়ে কথা হচ্ছে না? কেন সংসদে জ্বালানির দাম বাড়ছে এগুলা নিয়ে কথা হচ্ছে না? মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না? সংসদটা তো এখন যাত্রাপালায় পরিণত হয়েছে। সংসদে আমরা দেখি মুক্তিযোদ্ধা গাদ্দার প্ল্যাকার্ড নিয়ে তারা যায়, সকালে বয়কট করে, বিকালে সংসদে যায়। সংসদে আরেক রাজাকারের ছেলে নিজেকে গুম রেখে তারপর সংসদে গিয়ে নাটক করে। তেলাপোকা, টিকটিকি, পিঁপড়ার সাথে কথা বলেছিল নাকি সে বছরের পর বছর। সংসদ এখন একটা রোগীর কারখানা। এই সিজোফ্রেনিয়া রোগী সংসদে, পেডোফিলিয়ার রোগী সংসদে, জামাতের আমির সাহেবের মতো সমকামী সংসদে 74টা দেশ বিরোধী সিট নিয়ে বাকি কেউ দেশের কথা ভাবে না। শুধু তারা সনদ, জুলাই সনদ নিয়ে কথা বলে, কিন্তু আপনার কথা, আমাদের কথা, খেটে খাওয়া জনগণের কথা কেউ বলে না। কেউ এই রিক্সা চালকদের কথা কেউ বলে না। কেন লক্ষ লক্ষ অটো রিক্সা নিয়ে রাজপথে তারা নামবে? কেন আর কোন কর্মসংস্থান আপনারা করে দিতে পারছেন না? কারণ বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানতে চাই, কেন কৃষক মেশিন নিয়ে, মাথায় মেশিন নিয়ে দাঁড়িয়ে থাকবে পেট্রোল পাম্পে? নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানতে চাই, সংসদে কেন তিমি মাছ, হাঙ্গর মাছ খাওয়ার গল্প হবে? সংসদটাকে কেন আপনারা যাত্রাপালা বানিয়েছেন? কেন জনগণের কথা বলেন না? তা আমরা জানতে চাই। এই যে এখন শুরু হয়েছে লোডশেডিং, ঢাকার বাইরে কারেন্ট নাই, ঢাকাতে কদিন পরে কারেন্ট থাকবে না। এই যে এত অবস্থা, কদিন পরে আপনারা বিদ্যুতের দামও বাড়িয়ে দিবেন, অথচ এগুলি নিয়ে কারো কোনো কথা নাই। একটা ষড়যন্ত্র করে এই দেশের ক্ষমতায় বসেছে। কোটানা করতে করতে কতগুলা ছাত্র সেই কোটাতেই উপদেষ্টা হয়েছে, তারপর কোটাতেই এমপি হয়েছে। এই সমন্বয় গুলা কি ছিল? কি এরা ফুলে পেঁপে মোটা হয়ে গেছে। সংস্কার শুধু এদের পকেটের হয়েছে। ঘর বাড়ি ভাঙা ছিল, তারা এখন 2-3 তলার মালিক, প্রাণো গাড়ির মালিক, কোটি কোটি টাকার মালিক, ক্রিপ্টোকারেন্সিতে টাকা জমিয়ে রেখে তারা এখন কোটিপতি। অথচ আমার রিক্সা শ্রমিক ভাই 2 বছর আগে যা ছিল, আমার খেটে খাওয়া মনোয়ার আপা যে কিনা গার্মেন্টস শ্রমিক, এই মনোয়ার আপা যে ছিল সেই রয়ে গেছে।
আমার নূরজাহান নিরাপদ ডাক্তার, তিনি যেভাবে কষ্ট করেন সেই নারায়ণগঞ্জের চেম্বার দিয়ে এই 2 বছরে তিনি যশোরে 5 তলা বাড়ি করেননি, ঝিনাইদহে বাড়ি করেননি। আমার মনির জামান ভাই অসুস্থ হয়ে বিছানায় 1 সপ্তাহ পড়েছিলেন, কিন্তু সেই হাসপাতালে গিয়ে কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করার সামর্থ্য নেই। আমাদের কাজী মুন্নি আলম আপা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তিনি খাবার রান্না করে তা বিক্রি করেন। সৎ এবং শ্রমের মাধ্যমে এই মুন্নি আপা পরিশ্রম করে বেড়ান, অথচ মুন্নি আপা নতুন ধারা বাংলাদেশের ব্যানারে কোটিপতি হয়ে যাননি, কোটিপতি হয়ে যাননি। আলামিন বৈরাগী ভাই, হরিদাস সরকার এখনো গার্মেন্টস শ্রমিক, হাসান ভাই এখনো হাসপাতাল পরিচালনা করেন, আফতাব মন্ডল এখনো মাছের ব্যবসা করেন, আর আমি শান্তা কারজানা আমাদের এখনো স্কুল আছে, সবারে সে ভোর 6টায় যাই আর সন্ধ্যা 7টায় ফেরত আসি। রাজনীতি করে নতুন ধারা বাংলাদেশের একজন নেতা কর্মীও টাকা পয়সা রোজগার করে না। রাজনীতি কোন সোর্স অফ ইনকাম হতে পারে না, কিন্তু স্বাধীনতার 55টা বছরে আমরা দেখেছি যে বিভিন্ন ট্যাগ লাগিয়ে মানুষ আঙ্গুল তুলে কলা গাছ হয়ে যায়, অথচ জনগণ জনগণের মতোই থেকে যায়। আমরা আজ এই সমাবেশ থেকে দাবি জানাবো, আমাদের জ্বালানি সংকট সমাধান করবেন এবং যে বাণিজ্য চুক্তি করেছেন আমেরিকার সাথে, যে চুক্তি ইউরোপ সরকার করে গেছে, সেই চুক্তি বাতিল করবেন, কারণ চুক্তি আত্মঘাতী চুক্তি। এই আত্মঘাতী চুক্তি থেকে জনগণকে অবগত দিবেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চাদেরকে শিক্ষিত করার জন্য পদক্ষেপ নেবেন। শুধু নকল রোধ করার জন্য আপনি হলে দৌড়াবেন না, শুধু নকল রোধ করবেন। আরে প্রায় 1.25 লক্ষ শিক্ষার্থী ঝরে গেছে 2026 সালে, ঝরে যায় কেন বাচ্চারা সেটা দেখবেন, বেশি বেশি করে পরীক্ষা দেওয়াবেন। নকলের জন্য আপনি দৌড়াচ্ছেন, নকল রোধের জন্য লেখাপড়া করছে না শিশুরা, মেয়েরা ঝরে পড়ছে, মেয়েরা লেখাপড়া করছে না, 7ম শ্রেণী 8ম শ্রেণী পাস করার আগে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ ওয়াজ মাহফিলে বলা হয় বাল্য বিবাহ দেওয়া সুন্নত, একাধিক বিয়ে করো। শুধু বিয়ের পিছে পড়েছে এখন, বিয়ে করো বিয়ে করো, একজন পুরুষ 100টা বিয়ে করো, বিয়ে করতে পারবে। আর মেয়েরা লেখাপড়া করার দরকার নাই, মেয়েরা কতগুলো বোরকা পরে প্যাকেট পরে হাত মুছা পা মুছা করে ঘরের ভিতরে ঢুকে থাকো আর বিছানা তলায় থাকো, আর হুজুরে বিছানার নিচের থেকে কিশোরী বের হয়, মাদ্রাসাগুলোতে বলাৎকার হয়, দর্শন হয়। আমরা এখন শিক্ষা ব্যবস্থা চাই না, আমরা চাইবো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সুনাগরিক হবে, শিক্ষিত হবে, লেখাপড়া শিখবে, চিকিৎসার জন্য কেউ ভয়ে হাসপাতালে যাবে না তেমন হবে না, সবাই সুচিকিৎসা পাবে, খেয়ে পড়ে সবাই বেঁচে থাকবে। শুধু সমন্বয়কের নামে একদল ছেলে মেয়ে যারা রাস্তায় ঘুমাতো, যারা টোকাই ছিল, তারা ফুলে পেঁপে মোটা হয়ে যাবে, এমন আমরা চাই না। আমরা দেশে, আমার এই বাংলাদেশের রাজপথে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই ধরনের কোন স্লোগান শুনতে চাই না। আরে এরা তো দেশের ভিতর থেকে ষড়যন্ত্র করে, তারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছে, তারা আসলে আমেরিকার কাছে দেশটা বিক্রি করে দিচ্ছে। কয়েকদিন পরে বলবে ঢাকাও না, দিল্লিও না, ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি। আমরা এটা চাই না, আমরা চাই বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশে 20 কোটি জনগণ সবাই সমান হবে, প্রত্যেকটা মানুষ খেয়ে পরে সমানভাবে বেঁচে থাকবে, ঘরে ঘরে বিদ্যুৎ থাকবে, ঘরে ঘরে কর্মসংস্থান থাকবে, নারী পুরুষ কোনো বৈষম্য থাকবে না, সবাই খেটে খাবে, সবাই দেশের অর্থনীতির চাকাকে সচল করবে। এই দেশটাকে বিক্রি করে দিবে না কে আমেরিকার কাছে। এই বাংলাদেশ অনেক কষ্টের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, 9 মাস যুদ্ধ করেছিল আমার ভাইয়ের, আমার বোনেরা, এই দেশ আমরা পেয়েছি। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু 55টা বছর আমরা কষ্ট করছি। আমরা চাইবো না আমার কোনো ভাই কোনো বোন কষ্ট করুক। বিজয় হোক বাংলাদেশের সকল নাগরিকের। আমরা এমন কোন নেতা চাই না যারা আগে আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল, যারা গতকাল টিএসসির মতো শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করেছে, ওদের বেশিরভাগ আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল, তারা আস্তে করে
এনসিপির ট্যাগ লাগিয়েছে, এখন আবার এনসিপি নিজেদের লুঙ্গি খুলে দিয়েছে। কি বলছে? বলছে যারা নিরপরাধ আওয়ামী লীগ আছে তারা এনসিপিতে যোগদান করতে পারবে। আরে নাহিদ সাহেব, আপনার এই বক্তব্যের ধিক্কার জানাই। এখন আপনি এনসিপির দল ভারী করতে নিরপরাধ আওয়ামী লীগ খুঁজে বেড়াচ্ছেন। আপনি নিষ্পাপ আওয়ামী লীগ কোথায় পাবেন? দোসর ট্যাগ লাগিয়ে তো 2 বছর যাকে পেয়েছেন তাকে জেলখানায় পড়েছেন, যাকে পেয়েছেন তাকে মেরেছেন, এদের কাছ থেকে সাদাবাজি করেছেন, হত্যা করেছেন, পালিয়ে দিয়েছেন টাকা খেয়ে খেয়ে। এখন আবার আপনারা নিরপরাধ আওয়ামী লীগ খুঁজছেন। ধিক্কার জানাই এদেরকে আমরা। নাহিদ সাহেবের এই বক্তব্যের মতো এনসিপি সবগুলা নেতা কর্মীর বক্তব্যতে ধিক্কার জানাই। এরা এখন নিরপরাধ আওয়ামী লীগ খুঁজে নতুন ধারা বাংলাদেশ বলতে চায় আমরা জনগণের রাজনীতি করি, জনগণের জন্য কথা বলি। আমি এই রাজপথে আমার কথা নিয়ে আসিনি, জনগণের বক্তব্য নিয়ে এসেছি, জনগণের কষ্টের কথা নিয়ে এসেছি। আমরা সবাই মিলে বাংলাদেশ, আপনি আমি আমরা সবাই বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। সবাইকে আবারও শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা। ধন্যবাদ সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন শান্ত ভার্জনা, অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারার অঙ্গীকার। দুর্নীতি থাকবে না আর। প্রিয় উপস্থিতি, ধন্যবাদ জানাচ্ছি যারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই আয়োজনটি উপভোগ করছেন। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সংবাদ যোদ্ধাদেরকে। আপনারা খুব কষ্ট করে সংবাদ সংগ্রহ করছেন রোদ গরমের মধ্যে। এ পর্যায়ে আমাদের মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন নতুন ধারার রাজনীতির প্রবর্তক, রাজপথের লড়াকু সৈনিক, কলামিস্ট মমিন মেহেদী। প্রিয় চলমান জনতা, প্রিয় সংবাদ যোদ্ধা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্ত ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান মীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আলামিন বৈরাগী, হরিদাস সরকার এবং নতুন ধারা বাংলাদেশ এনডিবির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য, পাবনা জেলা কমিটির সংগ্রামী আহ্বায়ক হাশেম মোল্লা। কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা কমিটির সংগ্রামী আহ্বায়ক আফতাব মন্ডলকে। কৃতজ্ঞতা জানাচ্ছি কাউসার ভাই সহ নতুন ধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ এবং পেছনে আমাদের প্রিয় চলমান জনতা, আমাদের খেটে খাওয়া প্রিয় মানুষের প্রতিনিধি যারা, সবাইকে। আপনারা জানেন বাংলাদেশ গত 55 বছর ধরে ক্রান্তিকাল অতিক্রম করছে। গত 55 বছর ধরে দেশ স্বাধীনতা অর্জন করেছে ঠিকই, কিন্তু সেই স্বাধীনতার সংরক্ষণ, সেই স্বাধীনতাকে ধারণ, সেই স্বাধীনতাকে লালন, সেই স্বাধীনতাকে পুঙ্খানুপুঙ্খভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কোন ইশতেহার কারো কাছে ছিল না। যে কারণে আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী এবং জনবিরোধী চক্র। আমরা দেখেছি পরবর্তীতে খন্দকার মোস্তাকের মতো পাকি প্রেতাত্মা, ওয়াশিংটনের দালাল বাংলাদেশকে ধ্বংস করবার জন্য মাত্র 2 মাস 27 দিন বাংলাদেশের মানুষের রক্ত চুষতে পেরেছিল। এরপরে এসেছিলেন জিয়াউর রহমানের মতো একজন স্বচ্ছ, নীতিবান, আদর্শবান মানুষ, যিনি নীতির সাথে রাজনীতি করতেন। সেই নীতিবান, আদর্শবান জিয়াউর রহমানের রাজনৈতিক শাসন চলতে না চলতে আমরা দেখেছি বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী আজকে যে ডাক্তার শফিকদেরকে দেখছেন, তাদের পূর্বসূরীরা জিয়াউর রহমানকে হত্যা করেছে এবং আমাদেরকে আবার অভিভাবক শূন্য করেছে। আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিভিন্ন সময় সরকার গঠিত হয়েছে, কিন্তু সেই সরকারে যুদ্ধাপরাধীরা ঠাঁই করে নিয়েছে। সেই সরকারে বিভিন্ন ভাবে যুদ্ধাপরাধীরা প্রভাব তৈরি করেছে। শুধু এখানেই শেষ না, ছাত্রলীগের মতো সংগঠনেও ছাত্র শিবির বিভিন্ন ভাবে গুপ্ত হিসেবে নিজেদেরকে যুক্ত করে রেখেছিল।
আজকে সেই গুপ্ত যুক্তরা বাংলাদেশে একটা অভ্যুত্থান, একটা আন্দোলন, একটা বিপ্লবের নাটক সাজিয়েছিল জুলাইতে, যে জুলাইয়ের মাধ্যমে তারা আমাদেরকে আবার অভিভাবক শূন্য করেছে, আবার নিঃস্ব করেছে এবং আমাদেরকে আবার স্বাধীনতাহীন করেছে। প্রিয় বন্ধুরা আমার, তারা বলেছে এটা তাদের দ্বিতীয় স্বাধীনতা। হ্যাঁ, এটা হাসনাতের দ্বিতীয় স্বাধীনতা, কারণ এই দ্বিতীয় স্বাধীনতার উপরে ভর করে সংসদে সে গাড়ি চাইতে পারছে। এটা নাহিদের দ্বিতীয় স্বাধীনতা, কারণ এই দ্বিতীয় স্বাধীনতার উপরে ভর করে সংসদে আপনার আমার আমাদের রক্ত চুষবার জন্য জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে জুলাই সনদের প্রস্তুতি নিতে পারছে। এটা হান্নান মাসুদের দ্বিতীয় স্বাধীনতা, যে স্বাধীনতার উপরে ভর করে তার বাবাকেও তিনি এমপি নির্বাচন করিয়েছেন, তিনিও এমপি নির্বাচন করেছেন এবং নির্বাচনের একটা নাটক সাজিয়ে তিনি সংসদে গিয়ে বসতে পেরেছেন। এটা সার্ভিসের জন্য দ্বিতীয় স্বাধীনতা, কারণ তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি থাকা সত্ত্বেও, তিনি ছাত্রলীগের সদস্য থাকা সত্ত্বেও বাংলাদেশের মাটি ও মানুষের রক্ত চুষবার জন্য বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিয়ে একটা প্রতারণার নীল নকশা আঁকতে পেরেছে। এটা মুজাহিদের জন্য দ্বিতীয় স্বাধীনতা, যে মুজাহিদ কোনদিন সংসদের বারান্দায় যেতে পারতো না, সেই মুজাহিদ এখন সংসদ সদস্য। প্রিয় বন্ধুরা আমার, এটা আব্দুল্লাহ আলমিনের জন্য দ্বিতীয় স্বাধীনতা, যে আব্দুল্লাহ আলমিন ছাত্র জীবনে ছাত্র শিবির করেছে, ছাত্র শক্তি করেছে, ছাত্রলীগ করেছে, পরে এসে বাংলাদেশের সংসদের মতো একটা জায়গায় গিয়ে আমার স্বাধীনতার বিরোধিতা করছে। প্রিয় বন্ধুরা আমার, এই সব স্বাধীনতা বিরোধীদের সমর্থকদের জন্য দ্বিতীয় স্বাধীনতা, যারা বাংলাদেশকে কোনো ধারণই করেননি, লালনই করেননি, তাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা। প্রিয় বন্ধুরা আমার, কিন্তু রিকশাওয়ালা ভাইটার জন্য দ্বিতীয় স্বাধীনতা না, কারণ তিনি দেখেছেন চালের দাম ইউনূসের আমলে এবং তারেক রহমানের আমলেও 2 টাকা, 4 টাকা, 5 টাকা বাড়েনি, 10 টাকা বেড়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই রিকশাওয়ালা ভাই দেখেছেন ফ্যামিলি কার্ডের নামে এই দ্বিতীয় স্বাধীনতাকে ধারণ করে আমাদের মধ্যে বৈষম্য তৈরি করা হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বৈষম্য চাই না বলেই বলেছি ফ্যামিলি কার্ড প্রতারণা। আমরা বলতে চাই তারেক রহমান এই রাস্তায় হাঁটবেন না, দয়া করে চালের দাম সবার জন্য সমান করবার ব্যবস্থা করুন, 40 টাকা কেজি চালের ব্যবস্থা করুন, সবাই সমান্তরাল ভাবে আমরা বাজারে গিয়ে চাল কিনতে চাই, আমরা তেল পেতে চাই। আজকে জ্বালানি তেলের দাম যেমন বাড়িয়েছেন, ঠিক তেমনি ভাবে আপনার সরকার কিন্তু বোতলজাত সয়াবিন তেল, ভোজ্য তেল বাজার থেকে আউট করে দিয়েছে। আজকে বাজারে গেলে দেখা যায় হাহাকার, কান্না, আমার মায়ের আহাজারি, বাবার আহাজারি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন ধারার রাজনীতির পথ চলা গত 13 বছর ধরে আমরা মহাজোটের ফাঁদে পা দেই নাই, আমরা 4 দলীয় জোটের ফাঁদেও পা দেই নাই, আমরা 20 দলীয় জোটের ফাঁদেও পা দেই নাই, আমরা যুবপদ আন্দোলনের ফাঁদেও পা দেই নাই, আমরা গণতন্ত্র মঞ্চের ফাঁদেও পা দেই নাই, আমরা বাম মোর্চার ফাঁদেও পা দেই নাই, আমরা ফ্যাসিবাদ বিরোধী মোর্চার ফাঁদেও পা দেই নাই। কারণ প্রতিটা মোর্চা, প্রতিটা মঞ্চ, প্রতিটা আন্দোলন, প্রতিটা যুবপদ সবকিছু আপনার আমার আমাদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। তার প্রমাণ আপনারা দেখেন, বাংলাদেশের মানুষের রুটি রুজি, জীবন জীবিকা আগেও যা ছিল এখনো তা আছে, বরঞ্চ কখনো কখনো এটা কমে আরো যাচ্ছে, তাই অবস্থা হয়েছে। বাংলাদেশের ধর্মীয়, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের মানবতা, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের বাজার ব্যবস্থা সবকিছুকে একটা দেউলিয়া অবস্থায় নিয়ে গেছে এই জুলাইয়ের দ্বিতীয় স্বাধীনতার দাবিদার হাসনাত বংহেরা। যারা আমেরিকার এজেন্টশিপ বাস্তবায়ন করেছে, যারা ভারতের এজেন্টশিপ বাস্তবায়ন করেছে, যারা পাকিস্তানের এজেন্টশিপ বাস্তবায়ন করেছে, তারাই আজ সংসদে গিয়ে তেলের দাম বারবার করে গাড়ি চাইছে। প্রিয় বন্ধুরা আমার, আমি কি মিথ্যা বলেছে? গাড়ি চায় না। যখন চালের দাম বাড়ে, যখন তেলের দাম বাড়ে, তখন সংসদে আপনার আমার আমাদের প্রিয় বৈষম্য বিরোধী নেতা হাসনাত সাহেব বলছেন আমার একটা গাড়ি দরকার। এর চেয়ে লজ্জার, এর চেয়ে ঘৃণার, এর চেয়ে বেদনার, এর চেয়ে কষ্টের, এর চেয়ে হতাশার আর কোন ঘটনা ঘটতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, নতুন ধারা বাংলাদেশ এনডিবি গত 13 বছর ধরে সাদাকে সাদা বলেছে, কালোকে কালো বলেছে। এই কারণে 2018 সালে আমি সহ আমাদের নেতা কর্মীরা গুমের শিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, তারপরেও আমাদেরকে দাবায় রাখতে পারে নাই। কারণ সত্যিকার অর্থে দেশপ্রেমিককে কেউ দাবায় রাখতে পারে না। এই যে আপনারা সংবাদ যোদ্ধা, আপনাদেরকে কেউ দাবায় রাখতে পারছে? আপনারা কিন্তু সাদাকে সাদা এবং কালোকে কালো বলে দিচ্ছেন। আপনাদের ক্যামেরার লেন্সের মাধ্যমে, আপনাদের মোবাইলের
ক্যামেরার মাধ্যমে, আপনাদের নিজেদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আপনারা কিন্তু অবাধ সুষ্ঠু সংবাদ প্রবাহ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন। আর আপনাদের উপরে খরচ চালাবার জন্য তথ্য প্রযুক্তি মন্ত্রী কি বলেছে? বলেছে অনুমতি ছাড়া ভিডিও করা যাবে না। তার মানে আপনার ত্রুটি চেপে ধরবার প্রাথমিক পদক্ষেপটা তারা নিয়ে ফেলেছে। প্রিয় বন্ধুরা আমার, এই যে প্রথম পদক্ষেপ তিনি নিয়ে ফেললেন, এটা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য কষ্টের। কারণ আমরা চাই অবাধ সুষ্ঠু সংবাদ প্রবাহ নির্মাণ করতে, এবং সেই ধারায় গত 13 বছর ধরে আমরা কাজ করছি। প্রিয় বন্ধুরা আমার, একটা সত্যিকারের সুন্দর কথা বলি। এখন যিনি তথ্যমন্ত্রী, এই তথ্যমন্ত্রীকে আপনারা যারা মোবাইল জার্নালিস্ট, তারা না হলে এই তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে কেউ চিনত ভাই? 71 টিভি তার সংবাদ প্রচার করেছে, সময় টিভি তার সংবাদ প্রচার করেছে, করেনি তো। 21 টিভি তার সংবাদ প্রচার করেছে, করেনি তো। তার সংবাদ প্রচার করেছেন আপনারা। এখন আপনাদের টুটি চেপে ধরবার জন্য বলছে কি অনুমতি ছাড়া ভিডিও শেয়ার করা যাবে না, আপলোড দেওয়া যাবে না। প্রিয় বন্ধুরা আমার, অমুক পাস না হলে সাংবাদিকতা করা যাবে না, তমুক পাস না হলে সাংবাদিকতা করা যাবে না। হ্যাঁ, সাংবাদিকতা করবার জন্য শিক্ষার একটা নির্ধারিত মাপকাঠি থাকবে, কিন্তু তার জন্য আপনি সবার টুটি চেপে ধরবার জন্য গড়ের রায় দিচ্ছেন, গড়ের ঘোষণা দিচ্ছেন। কারণ আমরা জানি তেলের দাম বাড়লে আমরা যখন কথা বলবো তখন যেন এই কথাগুলো জনগণের কাছে না পৌঁছায়, সেজন্য আপনারা ভয় পাচ্ছেন, ভয় পেয়ে বলছেন অনুমতি প্রচার করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না। কারণ দিন শেষে ঠাকুর ঘরে কেড়ে আমি করা খাই না। কারণ ভয় পেয়েছে, তিনি জানেন তিনি অন্যায় করছেন। তথ্যমন্ত্রী জানেন আগামীতে তিনি কিভাবে খরচ চালাবেন, খাদ্যমন্ত্রী জানেন আগামীতে তিনি খরচ কিভাবে চালাবেন, শিল্পমন্ত্রী জানেন আগামীতে তিনি খরচ কিভাবে চালাবেন, এবং জ্বালানি মন্ত্রী যে কিভাবে খরচ চালাবেন তার প্রমাণ এই যে ব্যানারে লেখা আছে জ্বালানি তেলের দাম 20 টাকা, 18 টাকা, 16 টাকা, 15 টাকা ক্রমান্বয়ে বৃদ্ধির ধারাবাহিকতার তালিকা তারা তৈরি করছেন। আর তারেক রহমান সাহেবের ব্যাপারে একটু বলি, আপনারা সংবাদ যোদ্ধা যারা রয়েছেন তারাই প্রচার করছেন সকাল 9টায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান, কিন্তু সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে কি লোডশেডিং আছে? লোডশেডিং আছে? সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে কি কোনোভাবে এসি ছাড়া থাকার সুযোগ আছে? তাহলে তো তিনি তো গাড়িতে থাকেন আরামে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান আরামে, বাড়িতে থাকেন আরামে, আর আপনি আমি আমরা থাকি কষ্টে। ওই রিক্সাওয়ালা ভাইটা জানেন চালের দাম 2 টাকা বাড়লে কতটা কষ্ট হয়। ওই রিক্সাওয়ালা ভাইটা জানেন তার ভাইটাকে পড়ালেখা করাবার জন্য কতটা কষ্ট তাকে করতে হয়। তারেক রহমান সেটা জানেন না, হাসনাত সেটা জানে না, নাহিদ সেটা জানে না। আমরা জানি, কারণ আমরা আপনাদের কাতারের মানুষ। আমরা এই জন্য গণতন্ত্র মঞ্চে যাই নাই, কারণ আমরা জানি গণতন্ত্র মঞ্চ মানেই কালকে এই মঞ্চ থেকে একটা প্রতিমন্ত্রী হবে আর এই গণতন্ত্র মঞ্চ হারিয়ে যাবে। আজকে হারায় যায় না। গণতন্ত্র মঞ্চ আছে কোথাও? কোথাও গণতন্ত্র মঞ্চ আছে? মান্না সাহেব কোথায়? কোথায় মান্না সাহেব? কোথায় সাকি সাহেব? কোথায় নুরু সাহেব? কোথায় তারা? অর্থাৎ এখন যখন আপনি আমি কষ্টে থাকবো, তারা তখন সংসদের এসির হাওয়া খাবে আর ঝুল বানানে নিজের প্রস্তাব করবে, আর বানান করতে করতে ক্যামেরার দিকে তাকিয়ে বলবে মাননীয় স্পিকার আমার এটা বলতে বলতে তিনি হতাশা প্রকাশ করবেন, কারণ তিনি পড়ালেখাটাও ঠিক মতো করেন নাই। গণতন্ত্র মঞ্চ করেছেন কিন্তু করেন নাই। এখন যেরকম সাদিক কায়েমরা বিপি হয় কিন্তু পড়ালেখা করে না, এখন যেরকম ওই যে মোসাদ্দেকরা সাংস্কৃতিক সম্পাদক হয় কিন্তু 12 মাসের নাম জানে না, ফরাদরা জিএস হতে না হতে বিয়ে করে, কিন্তু আপনার আমাদের শিক্ষার পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দিতে চায় না, কারণ তারা সুশিক্ষা প্রতিষ্ঠান চায় না। আমরা শিক্ষিত হই, আমাদের প্রজন্ম শিক্ষিত, এটা সাদিক কায়েমরা চায় না। কারণ সাদিক কায়েমদের জন্ম বাংলাদেশ বিরোধিতার মধ্য দিয়ে, ফরহাদের জন্ম বাংলাদেশ বিরোধিতার মধ্য দিয়ে, হাসনাদের জন্ম বাংলাদেশ বিরোধিতার মধ্য দিয়ে, পাটোয়ারিদের জন্ম বাংলাদেশ বিরোধিতার মধ্য দিয়ে। পাটোয়ারির কথা ভুলেই গিয়েছিলাম, এখন আবার মনে পড়ে গেল, এই জন্য বলছি। পাটোয়ারিরাও চায় না বাংলাদেশের আপনাদের পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষিত হোক, কারণ শিক্ষিতরা তো ছাত্র শিবির করে না, মূর্খরা ছাত্র শিবির করে। তার প্রমাণ দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থানায় গতকালকে যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে, এটা কোনো শিক্ষিত মানুষ করতে পারে? এবং শিক্ষিত মানুষের পক্ষে সম্ভব? একটা মানুষ যদি শিক্ষিত হয়, শিক্ষার আলোয় আলোকিত হয়, তিনি আলোচনা করবেন, তিনি সুন্দর করে কথা বলবেন এবং তার কথার মধ্য দিয়ে সমাধান আসবে। প্রিয় বন্ধুরা আমার, ছিলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে, চলে গেছি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে,
কারণ এই শিক্ষা প্রতিষ্ঠান আপনার আমার আমাদের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান, সেটাকে ধ্বংস করে দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনার আমার আমাদের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান, সেটাকে ধ্বংস করে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনার আমার আমাদের পরবর্তী প্রজন্মের প্রকৃত অর্থে স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান, সেটাকেও ধ্বংস করে দিয়েছে। কে ধ্বংস করেছে? সালাউদ্দিন আম্মার। শিক্ষার কোনো পরিবেশ নাই। শিক্ষককে যে হুমকি দেয়, শিক্ষককে বলে পদত্যাগ করো, পদত্যাগ না করলে মাইর দিব। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির উত্তরণের জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আপনাদের সবার সত্যিকার অর্থে আন্তরিক প্রয়াস আমরা চাই। আমরা চাই নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রতিটা নেতাকর্মী যেভাবে কথা বলছে, ঠিক তেমনি ভাবে আপনারাও আমাদের এই কথাগুলোকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। এবং সামনে যারা আমাদের শ্রমজীবী ভাইয়েরা আছেন, তাদের কাছে আমি আপনার ভাইকে বলবো লিফলেট গুলো একটু পৌঁছায় দেন। ভাই, আপনাদের জন্য নতুন ধারার রাজনীতি, নতুন ধারার দরজা সব সময়ের জন্য উন্মুক্ত। আপনারা নতুন ধারা বাংলাদেশ এনডিবি রাজনীতির সাথে যুক্ত হতে পারবেন। পল্টন মোড়ে আমাদের কার্যালয় আছে, সেখানে আসলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে গ্রহণ করব। এবং আমরা মনে করি আপনারাই বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক, যারা রক্ত দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আমাদের অর্থনীতির চাকা ঘোরান। তারেক রহমান কিন্তু অর্থনীতির চাকা ঘোরান না, অর্থনীতির চাকাটা আপনি ঘোরান। এই কথাটা তারা বলতে চায় না, স্বীকার করতে চায় না, কথা কথা গালি দিতে চায়, কথা কথা আপনাকে অপমান অপদস্থ করতে চায়, আর আপনার কাঁধের উপরে ভর দিয়ে সুজন হতে চায়। দেখেন না, মনে নাই সুজনের কথা? রিক্সাওয়ালা সুজন, কি নাটক, কি সিনেমা! এখন তিনিও সেই সিনেমার বড় হিরোতে পরিণত হয়েছেন। কারণ এরা কখনোই জুলাইয়ের মাধ্যমে আপনার আমার বৈষম্য দূর করতে চান নাই, চেয়েছিলেন এই বৈষম্য তৈরি করতে, যে কারণে আজকে সুজনদের জন্ম হয়। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হয় না। আজকে জাতীয় পতাকা হুমকির মুখে, জাতীয় সঙ্গীত হুমকির মুখে, সংবিধান হুমকির মুখে। যে জুলাই সনদের কথা তারা বলছেন, সেই জুলাই সনদের পুরোটাই আপনার আমার আমাদের বিরুদ্ধে। বলে রাখছি, মনে রাখবেন, জুলাই সনদ কিন্তু আপনার আমার আমাদের বিরুদ্ধে। তার প্রমাণ 2 মাস 7 দিনে সরকার অতিবাহিত করেছে। 2 মাস 7 দিনে জুলাই না সংবিধান, সেটার দ্বন্দ্বের মধ্যে আপনার আমার আমাদের রুটি রুটির দাম বেড়েছে, আপনার আমার আমাদের কষ্টের সময় বেড়েছে, আপনার আমার আমাদের প্রয়োজনীয়তার সবকিছু তারা কলাপস করে দিয়েছে। কারণ তারা জুলাই সনদ বাস্তবায়নের আগেই তেলের দাম বাড়িয়ে প্রমাণ করেছে যে জুলাই সনদ হলে কিন্তু গায়ের কাপড়টাও থাকবে না। গ্রামাঞ্চলে বলে পুতে করে বাবুয়ানা, মায় করে সাবিতানা। জানেন না আপনারা? যারা গ্রামের মানুষ তারা তো জানেন। পুতে করে বাবুয়ানা, মায় করে কি সাবিতানা। আমরা হচ্ছে দেশের মালিক। আমাদের কষ্ট, আমাদের শ্রম, আমাদের হতাশা আর আরাম করে বসে থাকে দেশের কর্মচারীরা। সংসদে বলে গাড়ি দাও, সংসদে বলে বাড়ি দাও, সংসদে বলে নারী দাও, খালি দাও আর দাও। সংসদ যেন একটা রাক্ষসের কারখানায় পরিণত হয়েছে। এই রাক্ষসের কারখানাকে আমরা জনবান্ধব করতে চাই। নতুন ধারার রাজনীতি গত 13 বছর আপোষ করিনি এই কারণে যে আমরা সাকির সাথে যাবো না, এই কারণে যে সাকির সাথে গেলে সাকিব প্রতারক হবে, মান্না প্রতারক হবে, কিন্তু মমিন মেহেদী প্রতারণা করতে পারবে না। মমিন মেহেদী আপনাদের কাতারের মানুষ, আপনার প্রতিনিধি, যে কারণে আমরা অনেক ধরনের সুযোগ সুবিধার সকল টাটা বাই বাই জানিয়ে শুধুমাত্র আপনাদের কথা বলবার জন্য রাজনীতি করছি। আপনারা জানেন আমি শান্তা ফারজানা, আমরা কিন্তু দেশের বাইরে উচ্চশিক্ষা শেষে দেশে এসে রাজনীতি করছি। অথচ এই দেশে আপনার আমার আমাদের সামনে কোটা বৈষম্যের একটা নাটক সাজিয়েছিল 2018 সালে। সেই নাটকের মূল নায়ক সংসদে বানান করে তিনি তার প্রস্তাব করতে পারেন না। তিনি গণতন্ত্র মঞ্চ করেছেন, তিনি জামাতের সাথে জোট করেছেন, সর্বশেষ তিনি বিএনপির পাল্লায় পাড়া দিয়ে সংসদে গিয়েছেন এবং প্রতিমন্ত্রী হয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, কিন্তু তেলের দাম বারবার পরে, দ্রব্যমূল্য বারবার পরে, তিনি নীরব ভূমিকা পালন করছেন। ক্যামেরা দেখলে এড়িয়ে যান, মজো ভাইদেরকে দেখলে, মোবাইল জার্নালিস্টদেরকে দেখলে পালিয়ে যান, কথা বলতে চান না, কালো গ্লাসটা নামান না। কারণ তিনি ভিপি নামের আড়ালে আপনার আমার আমাদের বিরোধী পক্ষ। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ এবং চক্রান্তবাদের নায়ক হচ্ছে এরা, যারা আপনার আমার আমাদের ম্যান্ডেট নেয়নি, আপনার আমার আমাদের কথা বলবার কোন রকমের এজেন্ডা নেয়নি। এজেন্ডা নিয়েছে তার স্কুল শিক্ষিকা স্ত্রীকে আগামীতে তারা সংসদে নিয়ে যাবে, সেই প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখেছেন না, বাংলাদেশে সর্বস্তরের মানুষ আমরা যখন কষ্টে থাকি, বেদনায় থাকি, হতাশায় থাকি, চালের দাম তখন বাড়লে সবচেয়ে আগে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আর ওই দীর্ঘশ্বাসের হাওয়ায় শেখ হাসিনা গেছে না,
দীর্ঘশ্বাসে হায় শেখ হাসিনা গেছে না ভাইরা? একটু কথা বলেন, গেছে না? আপনার আমার দীর্ঘশ্বাস তৈরি হচ্ছে। এই রাইডার ভাইরা যারা 3 ঘন্টা 4 ঘন্টা ট্রেনের লাইনে দাঁড়িয়ে থাকেন, তাদের দীর্ঘশ্বাসে আবার আরেকটা পতন আসবে, এবং সেই পতনের পরে আমরা দ্বিতীয় স্বাধীনতা চাই না, আমরা একটাই স্বাধীনতা চাই, সেটা হচ্ছে আমার 71-এর স্বাধীনতা। যে 71-এর স্বাধীনতা বলেছে সমাজতন্ত্র মানে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, সেই স্বাধীনতা আমরা রক্ষা করতে চাই, সেটা বাস্তবায়ন করতে চাই, সেটা ধারণ করতে চাই। যদি এটা ধারণ করার জন্য নতুন ধারা বাংলাদেশের নিবিড় রক্ত দিতে হয়, আমরা দিব। আমরা গত 13 বছর ধরে রক্ত দিচ্ছি, শ্রম দিচ্ছি, এবং আপনাদের কাতারে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ পথ হারাবে না, বাংলাদেশ আলোকিত হবে। এই বাংলাদেশ পীর আউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের পুণ্যভূমি, এই বাংলাদেশ মৌলানা ভাসানীর পুণ্যভূমি। মৌলানা ভাসানী একজন নীতিবান রাজনীতিক ছিলেন, তার মতো করেই বলতে চাই, খামোশ, তেলের দাম আর বাড়ানো যাবে না, তেলের দাম দ্রব্যমূল্য বৃদ্ধির কোন প্রক্রিয়ায় কাউকে হাঁটতে দেব না। আগামীতে আমরা যমুনা চিন্তা করি না, আমরা গণভবন বঙ্গভবন চিন্তা করি না, রাজপথে আমরা আমাদের অনশন শুরু করব। এবং আমরা ওই যে দেখেছেন না শিক্ষার্থীরা কি করেছে, অমুক কোর্ট, তমুক কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, বিভিন্ন কোর্ট আমাদেরকে দেখিয়ে এখন কি করেছেন, সংসদে গিয়ে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা গাড়ির পথে হাঁটছেন, নারীর পথে হাঁটছেন, বাড়ির পথে হাঁটছেন। সেই পথ বন্ধ করবার জন্য নতুন ধারা বাংলাদেশের নিবি পল্টন থেকে আন্দোলন শুরু করবে, এবং সেই আন্দোলন হবে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, একই সাথে দ্রব্যমূল্য যেন স্থিতিশীল থাকে, সেই জন্য সরকার যেই পর্যন্ত নতজানু না হবে সেই পর্যন্ত আমরা আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। যারা কষ্ট করে আমাদের এই সমাবেশকে সফল করবার জন্য এসেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশের নিবিড় সংগ্রামী প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম। একটু 1 মিনিট 2 মিনিট কথা বলতে। বিজয় নতুন ধারা, আসতে নিন ভাই, পরে টরে গেলে ভেঙে যাবে। একটু 1 মিনিট। আসসালামু আলাইকুম। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। আজকে আমাদের এই সমাবেশ শুধু তেলের দাম বৃদ্ধির জন্য নয়, আমাদের দৈনন্দিন পণ্যের বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে। তেলের দাম বৃদ্ধি মানে চাল ডাল সবই বেড়ে যাওয়া, তো একটা খেটে খাওয়া মানুষ পারবে না তার সংসারটা ঠিক মতো চালাতে। তাছাড়া আরেকটা অসুবিধার কথা আমি বলছি, এখন সরকার সিস্টেম করেছে মার্কেটগুলি 10টায় বন্ধ হয়ে যায়। মার্কেটগুলি 10টায় বন্ধ হওয়া মানে বাংলাদেশের প্রতিটা মানুষের কর্ম কমে যাওয়া। মার্কেট বন্ধ হয়ে গেলে জনগণ আর বাড়ি থেকে বের হতে পারবে না, রিক্সা চলতে পারবে না, রিক্সাওয়ালা বসে যাবে, এরাও এদের খেটে খাওয়া কমে যাবে। তো একটা অসুবিধার কারণে পুরো জনগোষ্ঠী ধ্বংস হয়ে যায়। তো তারেক রহমানকে আমরা ভেবেছিলাম যে জিয়াউর রহমানের ছেলে যেহেতু উনি বাংলাদেশের নিয়ে ভাববে, কিন্তু উনি তো ভাবতেছে উনার পকেট নিয়ে। হয়তো এতদিন বাংলাদেশে ছিল না, বাংলাদেশের আয় ব্যয় কিছু ওনার পকেট ভর্তি করতে পারে নাই, হঠাৎ বাংলাদেশে এসে এখন লুটে খাওয়ার ব্যবস্থা করছে। তো আমি চাচ্ছি যে তারেক রহমান আপনার জনগণের দিকে তাকান, নিজের পকেটের কথা চিন্তা না করে জনগণের দিকে তাকান। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি অন্ততপক্ষে তেলের বৃদ্ধিটা কমান, যাতে বাংলাদেশের জনগণ সুন্দরভাবে চলতে পারে। তো আমি আমার বক্তব্য বেশি বর্ধিত করবো না, আমার নেতাকর্মীরা সবাই সব কিছু বলে দিয়েছে, আমার বেশি কিছু বলার নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ ও সালাম জানিয়ে আমার বক্তব্য এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আলামিন বৈরাগী। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। আজকে এই প্রেস ক্লাবের সামনে এসে খুব ভালো লাগছে। এর কারণ হচ্ছে এর আগে এখানে অনেক বসন্তের কুকিল আসতো, এই বসন্তের কুকিলদের জন্য আমরা কোনো এক্সকিউজ পেতাম না, তাদের বিভিন্ন